আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাত্তাহ সাইম, অ্যাক্সিস মেডিকেল স্কুলের বিশেষ আয়োজন 45 মিনিটস রিভিউ অফ প্যাথোলজির তৃতীয় সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য টপিকটা হচ্ছে এলিমেন্টারি সিস্টেম এবং স্কিনের উপর। বরাবরের মতো ভাই আজকেও চেষ্টা করব যে সকল কোয়েশ্চেন রিটেনে ফ্রিকোয়েন্টলি আসে, ভাইভাতে যেগুলো খুব কমনলি ধরা হয় সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার। এতে করে আসন্ন যারা থার্ড প্রফে বসবে কিছুটা হলেও যেন তোমরা উপকৃত হতে পারো। আহ ভাই আশা করব যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। এতে করে তোমাদের এলিমেন্টারি সিস্টেম পুরো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে ভাই আমাদের আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতেছি। আচ্ছা, তো শুরুতেই যেহেতু ভাই বলে নিছি যে আজকের টপিকটা হচ্ছে এলিমেন্টারি সিস্টেম, সুতরাং আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য প্রি ক্যান্সারাস লেশন এন্ড হোয়াট আর দ্য ক্যান্সারাস লেশন অফ ওরাল ক্যাভিটি। অর্থাৎ আমরা ওরাল ক্যাভিটি দিয়ে শুরু করতেছি। আচ্ছা, তাহলে প্রি ক্যান্সারাস লেশন কি কি আছে ওরাল ক্যাভিটিতে? প্রি ক্যান্সারাস লেশন দুইটা, একটা হচ্ছে লিউকোপ্লাকিয়া আর একটা হচ্ছে এরাইথ্রোপ্লাকিয়া। তো লিউকোপ্লাকিয়া কি? লিউকোপ্লাকিয়া হচ্ছে একটা হোয়াইট প্যাচ or plaque that cannot be scraped off and that cannot be characterized clinically or pathologically as any other disease. আচ্ছা, তো লিউকোপ্লাকিয়াটা কোথায় হয়? লিউকোপ্লাকিয়াটা সাধারণত ওরাল ক্যাভিটির যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু বাক্কাল মিকোজা, ফ্লোর অফ দি মাউথ, এছাড়া ভেন্ট্রাল সারফেস অফ দি টাং, প্যালেট এবং জিনজাইভাতে খুব কমনলি এই লিউকোপ্লাকিয়াটা হয়ে থাকে। আচ্ছা, আর কি আছে একটা প্রিক্যান্সারাস লেশন, সেটা ছিল এরাইথ্রোপ্লাকিয়া। এরাইথ্রোপ্লাকিয়া হচ্ছে একটা রেড, তারপর হচ্ছে ভেলভেটি, তারপর হচ্ছে ইরোডেড মিউকোজা উইদিন দ্য ওরাল ক্যাভিটি দ্যাট রিমেইনস লেভেল ও সামটাইমস স্লাইটলি ডিপ্রেসড উইদিন দ্য সারাউন্ডিং মিউকোজা। আচ্ছা, এই যে ভাইয়া লিউকোপ্লাকিয়া আর এরাইথ্রোপ্লাকিয়া বললাম, দুইটাই কিন্তু প্রিক্যান্সারাস লেশন। অর্থাৎ তাহলে এদের ইম্পর্টেন্সটা কি? এদের ইম্পর্টেন্সটা হচ্ছে এরা মেলিগনেন্সিতে ট্রান্সফর্মড হতে পারে। আচ্ছা, তাহলে এই যে লিউকোপ্লাকিয়া রেথ্রোপ্লাকিয়া এদের কজটা কি? এরা সাধারণত মাল্টিফ্যাক্টরিয়াল অরিজিন হলেও সবচেয়ে যে কমন কজটা সেটা হচ্ছে ইউজ অফ টোবাকো। অর্থাৎ কেউ যদি টোবাকো ইউজ করে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে তার লিউকোপ্লাকিয়া এবং এরেথ্রোপ্লাকিয়াটা হতে পারে। আচ্ছা, এগুলো ছিল আমাদের প্রি ক্যান্সারাস লেশন অফ ওরাল ক্যাভিটি। তাহলে ক্যান্সারাস লেশন অফ ওরাল ক্যাভিটি কি? ক্যান্সারাস লেশন অফ ওরাল ক্যাভিটি হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্যালাইভারি এডিনোকার্সিনোমা, তারপর হচ্ছে ম্যালিগনেন্ট মেলানোমা, সার্কোমা, লিম্ফোমা। তোমরা যদি এই চার পাঁচটা বলো তাহলে স্যাররাও খুশি, যদি রিটেনে আসে এই কতগুলোই দিলেও মানে আনসারটা ফুলফিল হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় স্যাররা এই যে তুমি ক্যান্সারাস লেশন অফ ওরাল ক্যাভিটি গুলো বলছো, তো এগুলো অনেক সময় রিসপেক্ট গুলো জানতে চায়। খুবই সহজ, কয়েকটা এস দিয়ে মনে রাখবে, যেমন শার্প টিথ, স্পাইসেস, স্পিরিট, সেপসিস, সিফিলিস, টিউবারকিউলোসিস। তাহলে ভাইয়া দেখো পাঁচটা এস বলছি: শার্প টিথ, স্মোকিং, স্পিরিট, স্পাইসেস, সেপসিস, সিফিলিস। এগুলোই হচ্ছে আমাদের সাধারণত ক্যান্সারাস লেশন গুলার প্রিডিসপোজিং ফ্যাক্টর। আচ্ছা, এবার আসি আমরা হোয়াট আর দ্য টিউমারস অফ প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড, বুঝছো? আচ্ছা, স্যালাইভারি গ্ল্যান্ডে যে টিউমার গুলো আছে মোস্ট কমনলি কিন্তু এরা প্যারোটিড গ্ল্যান্ডেই হয়ে থাকে, বুঝছো? অর্থাৎ যতগুলো টিউমার আছে বেশিরভাগ ক্ষেত্রে প্যারোটিড গ্ল্যান্ডটাই এফেক্ট করে। আচ্ছা, আবার আরেকটা মজার জিনিস হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডে সবচেয়ে বেশি স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার হয়, আবার প্যারোটিড গ্ল্যান্ডে যে টিউমার গুলো হয় সেগুলো হয় হচ্ছে বিনাইন। আচ্ছা, তাহলে সাবমেক্সিলারি আর সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে যে স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার গুলো হয় ওগুলো সাধারণত ম্যালিগন্যান্ট হয়ে থাকে। আচ্ছা, তাহলে কি কি আছে স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার? বিনাইন আর ম্যালিগন্যান্ট। বিনাইন গুলা কি কি? বিনাইন হচ্ছে প্লিওমরফিক এডিনোমা, তারপর হচ্ছে ওয়ার্থিনস টিউমার, অঙ্কোসাইটোমা, ডাক্ট সেল পেপিলোমা, তারপর হচ্ছে বেজালাইটিনোমা। এগুলো হচ্ছে বিনাইন টিউমার। আর ম্যালিগন্যান্ট টিউমার কি কি আছে? ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে আছে মিউকোএপিডার্ময়েড কার্সিনোমা, এডিনোকার্সিনোমা, এসাইনিক সেল কার্সিনোমা, এডিনোয়েড সিস্টিক টিউমার, তারপর হচ্ছে ম্যালিগন্যান্ট মিক্স টিউমার, স্কোয়ামাস সেল কার্সিনোমা। ভাই অনেকগুলো বলেছি, তোমরা ৩-৪টা মনে রাখলেই যথেষ্ট। আচ্ছা, এদের মধ্যে আমাদের প্লিওমরফিক এডিনোমা সম্পর্কে একটু ডিটেইলস জানতে হবে, যে প্লিওমরফিক এডিনোমা কি, কেন এটাকে প্লিওমরফিক এডিনোমা বলা হলো। আচ্ছা, প্লিওমরফিক এডিনোমা যেটা এই স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার মধ্যে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি অকারিং টিউমারটা হচ্ছে প্লিওমরফিক এডিনোমা। এর মধ্যে 60% ক্ষেত্রেই কিন্তু পেওটিড গ্ল্যান্ড এফেক্টেড হয়। তাহলে প্লিওমরফিক এডিনোমা কাদের হয়? প্লিওমরফিক এডিনোমা সাধারণত 20 থেকে 40 বয়সী মহিলাদের হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা একটু প্লিওমরফিক এডিনোমা যে বলছি এটার নামকরণের সার্থকতা, বা স্যাররা অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে প্লিওমরফিক এডিনোমার মানে প্লিওমরফিজম মানে কি? প্লিওমরফিজম হচ্ছে এমন একটা টার্ম যেটা হিস্টোলজিক্যালি এবং সাইটোপ্যাথোলজিক্যালি ডিসক্রাইব করা হয় ভেরিয়েবিলিটি ইন সাইজ, শেপ এবং স্টেইনিং অফ সেলস ও নিউক্লিয়াই বোঝানোর জন্য। তাহলে ভাই কি বললাম? ভেরিয়েবিলিটি ইন সাইজ, শেপ অর স্টেইনিং অফ সেলস ও নিউক্লিয়াই বোঝানোর জন্য।
এই টার্মটাকে আমরা কি বলতেছি? প্লিওমরফিজম। আচ্ছা, তাহলে এডিনোমা কি? এডিনোমা হচ্ছে একটা টিউমার, বিনাইন টিউমার, যেটা গ্ল্যান্ডুলার টিস্যু থেকে অরিজিন করে। তাহলে প্লিওমরফিক এডিনোমা কেন বলা হলো এটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবার আমরা শিখি যে প্লিওমরফিক এডিনোমাটা কোন ধরনের টিউমার। প্লিওমরফিক এডিনোমা হচ্ছে এক ধরনের মিক্সড টিউমার। মিক্সড কেন বললাম ভাইয়া? মিক্সড বললাম হচ্ছে কারণ এখানে দুইটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ডাক্টাল এপিথেলিয়াল, আর একটা হচ্ছে মেসেনকাইমাল বা মায়োএপিথেলিয়াল। অর্থাৎ এইখানে দুই দুই ধরনের ডিফারেন্সিয়েশনই হয়। একটা হচ্ছে এপিথেলিয়াল, আর একটা হচ্ছে মেসেনকাইমাল ডিফারেন্সিয়েশন। এই যে একটা রিমার্কেবল হিস্টোলজিক ডাইভার্সিটি, এই কারণে এই আমাদের প্লিওমরফিক এডিনোমাটাকে অনেক সময় মিক্সড টিউমারও বলা হয়ে থাকে। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এই যে এত মিক্সড টিউমার বা এত যে প্লিওমরফিজম, কিন্তু তাও সে একটা বিনাইন টিউমার, মানে প্লিওমরফিক এডিনোমা হচ্ছে একটা বিনাইন টিউমার, খুব রেয়ারলি কিন্তু এটা ম্যালিগনেন্সিতে ট্রান্সফর্ম করে। আচ্ছা, তাহলে প্লিওমরফিক এডিনোমার রিস্ক ফ্যাক্টর বা কাদের হয় প্লিওমরফিক এডিনোমা? খুব আসলে কজটা খুব লিটল নোন, তবে রেডিয়েশন এক্সপোজার যাদের থাকে তাদের ক্ষেত্রে অবশ্য ঝুঁকিটা একটু বেশি হয়ে থাকে। আচ্ছা, গেল আমাদের প্লিওমরফিক এডিনোমা কাদের হয়। প্লিওমরফিক এডিনোমা মরফোলজিক ফাইন্ডিংসটা অনেক সময় রিটেনে আসে, এটা একটু ভাই সংক্ষেপে বলে দিই। যে প্লিওমরফিক এডিনোমা যেটা, এটা রাউন্ডেড হয়, ওয়েল ডিমার্কেটেড ম্যাসেজ থাকে, রেয়ারলি এক্সিডিং 6 সেন্টিমিটার ইন ডায়ামিটার, অর্থাৎ সাধারণত 6 সেন্টিমিটারের কমই থাকে। আচ্ছা, এবার আসি আমরা প্লিওমরফিক এডিনোমা, যেটা একটু আগে তো ভাই বলছিলামই, যেটা মিক্সড টিউমার, শুধু এটা গ্রেট হেটেরোজেনিসিটি প্রদর্শন করে। তার মানে হচ্ছে হেটেরোজেনিসিটি। এটা কেন, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে এর যে এলিমেন্টস গুলো আছে, এখানে কন্ড্রয়েড বা অর্থাৎ কার্টিলেজ থাকতে পারে, বোনসও থাকতে পারে, বুঝছো? আচ্ছা, কিন্তু এটা সাধারণত পেইনলেস হয়, স্লো গ্রোয়িং হয়, মোবাইল হয়, আবার হচ্ছে তোমার ডিসক্রিটও হয়ে থাকে। কিন্তু প্লিওমরফিক এডিনোমা একটা ডিফিকাল্টিস হচ্ছে, যখন তুমি এটাকে কমপ্লিটলি রিমুভ করতে যাবা, ফেশিয়াল নার্ভের সাথে সাথে ক্লোজ প্রক্সিমিটি থাকার কারণে এটা এত ইজিলি মানে এক্সারসাইজ করা যায় না। আবার অনেক সময় সার্জারি পরে রিকারও করতে পারে, বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্লিওমরফিক এডিনোমা থেকে যাবতীয়। যে কেন আমরা প্লিওমরফিক এডিনোমা বলতেছি, কেন এটা মিক্সড টিউমার, তার কিছু মরফোলজিক্যাল ফাইন্ডিংস, আর হচ্ছে তার কিছু ক্লিনিক্যাল ফিচার্স, বুঝছো, যেমন পেইনলেস, বিনাইন, হাবিজাবি। আচ্ছা, এবার আসি আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে ইসোফেগাস। আচ্ছা, ইসোফেগাসে যাওয়ার আগে ভাই ওভারঅল একটা মানে জিআইটি তে কি কি আলসারেটিভ লেশন হয় সেগুলো একটু বলে দিই। আচ্ছা, আলসারেটিভ লেশন যদি আমরা বলি তাহলে আমরা ইসোফেগাস থেকে শুরু করব। ইসোফেজিয়াল যে আলসারগুলা, সেগুলো কি কি কারণে হতে পারে? হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে হতে পারে, সাইটোমেগালো ভাইরাসের কারণে হতে পারে, অথবা পেলি ইনডিউসড অ্যাসিড রিফ্লাক্স, এগুলোর কারণে ইসোফেজিয়াল আলসারগুলো হয়ে থাকে। আচ্ছা, এবার আসি আমরা স্টোমাকে বা গ্যাস্ট্রিক আলসারগুলো কি কি কারণে হয়। যেমন পেপটিক আলসার, তারপর হচ্ছে কার্লিং আলসার ডিউ টু বার্ন, তারপর হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেলে কুশিং আলসার, এরপরে আছে ম্যালিগন্যান্ট আলসার। তাহলে ইসোফেজিয়াল আলসার গেল, স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার গেল। এবার আসি আমরা স্মল ইন্টেস্টিনাল আলসার। স্মল ইন্টেস্টিনাল আলসার যদি আমরা ভাগ করি তাহলে ইসকেমিক আলসার বলতে পারি, ইনফেক্টিভ আলসার বলতে পারি। যদি আমরা ইনফেক্টিভ আলসার বলি তাহলে আমরা কয়েকটা ভাগে ভাগ করব, যেমন টিউবারকুলার আলসার, টাইফয়েড আলসার, তারপর হচ্ছে বেসিলারি ডিসেন্টেরিক আলসার, তারপর হচ্ছে এমবিক আলসার। আচ্ছা, এবার আসি আমরা লার্জ ইন্টেস্টাইনে কি কি কারণে আলসার হতে পারে। লার্জ ইন্টেস্টাইনে সাধারণত কলোরেক্টাল এডিনোকার্সিনোমার কার্সিনোমার কারণে আলসার হতে পারে। এছাড়াও পুরো ওভারঅল জিআইটিতে যে আলসার হয়, যেমন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, সেটাও একটা কজ, অথবা হেমোরয়েডস এর কজ হিসেবে কিন্তু জিআইটিতে আলসার ফরমেশন হতে পারে, বুঝছো? এটা একটা মানে কোয়েশ্চেন ওভারঅল অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে থাকে যে জিআইটিতে কি কি আলসারেটিভ লেশন হয়। তো তোমরা যদি পুরোটা একসাথে মনে রাখো তাহলে যে কোনো কিছুই ধরলে বলতে পারবা। স্যাররা যদি জিজ্ঞাসা করে যে স্টোমাকে কি কি আলসার হয় তাহলেও বলতে পারবা, ইসোফেগাসে কি কি কারণে আলসার হয় তাহলেও বলতে পারবে। আচ্ছা, আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য কনজেনিটাল অ্যানোমালিস অফ ইসোফেগাস। 4-5টা কনজেনিটাল অ্যানোমালি আছে, যেমন অ্যাবসেন্স অর এজেনেসিস, 2 নাম্বারটা হচ্ছে অ্যাট্রেসিয়া, 3 নাম্বারটা হচ্ছে স্টেনোসিস, 4 হচ্ছে ফিস্টুলা, 5 হচ্ছে ইসোফেজিয়াল মিউকোজাল ওয়েব, 6 হচ্ছে ইসোফেজিয়াল রিং। এই 5-6টা কনজেনিটাল অ্যানোমালিগুলো মনে রেখো। রিটেনে সাধারণত না আসলেও ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে থাকে। ভাইয়া চেষ্টা করতেছি আর কি যে তোমাদের মানে সবগুলো টপিকে টাচ করতে। হয়তো অনেক সময় ভাইয়া বলবো না যে স্যার এটা জিজ্ঞাসা করে, কিন্তু আমি যে কথাগুলো বলবো তোমরা সবগুলোই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আচ্ছা, এরপরে আমরা কিছু শর্ট নোট পড়বো, যেমন ইসোফেগাস থেকে আর কি। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তারপর হচ্ছে ব্যারেট ইসোফেগাস, তারপর হচ্ছে এখালেশিয়া কার্ডিয়া। আচ্ছা, তাহলে ভাইয়া গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ দিয়ে শুরু করি। আচ্ছা, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কি? এটা হচ্ছে যে রিফ্লাক্স অফ অ্যাসিড ইনটু দ্য ইসোফেগাস ফ্রম দ্য স্টোমাক ডিউ টু রিডিউসড লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার টোন,
অর্থাৎ আমাদের যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা আছে তার টোন কমে যাওয়ার কারণে স্টোমাক থেকে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে। কোথায় রিফ্লাক্স হচ্ছে? ইসোফেগাসে রিফ্লাক্স হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এর উল্টাটা কি? আমরা তো এখানে বললাম যে রিডিউসড লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার প্রেশার। যদি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার প্রেশারটা অর্থাৎ টোনটা যদি বেড়ে যেত, তাহলে যে কন্ডিশন অ্যারাইজ করতো সেটা হচ্ছে এখালেশিয়া কার্ডিয়া। এখালেশিয়াটা ভাই এখানে বলতেছি না, একটু পরে আবার বলবো। তাও তোমরা জাস্ট এই পয়েন্টটা খেয়াল রাখো। যদি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার টোনটা কমে যায় তাহলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আর যদি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার টোনটা বেড়ে যায় তাহলে এখালেশিয়া কার্ডিয়া। আচ্ছা, তাহলে কি, কি কারণে এই লোয়ার এসোফেজিয়াল টোনটা কমে যেতে পারে? আচ্ছা, সেগুলোই হচ্ছে মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কজ। কি, কি আছে? যেমন অ্যালকোহল, তারপর হচ্ছে টোবাকো, তারপর হচ্ছে ওবেসিটি, ক্যাফেইন, ফ্যাট রিচ ডায়েট, তারপর প্রেগন্যান্সি, হাইটাল হার্নিয়া, তারপর হচ্ছে কন্ডিশনস দ্যাট কজেস ডিক্রিজড ডিলেড গ্যাস্ট্রিক এম্পটিং অ্যান্ড ইনক্রিজড গ্যাস্ট্রিক ভলিউম। এগুলো সাধারণত গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কজ। আচ্ছা, এবার আসি আমরা কি, কি ক্লিনিক্যাল ফিচার হয় এই ডিজিজে। হার্ট বার্ন হতে পারে যেটা কার্ডিয়াক চেস্ট পেইন মিমিক করতে পারে, ডিসফেজিয়া হতে পারে, তারপর হচ্ছে রিগার্জিটেশন অফ সাওয়ার টেস্টিং গ্যাস্ট্রিক কন্টেন্টস, অ্যাডাল্ট অনসেট কাফ, তারপর হচ্ছে অ্যাজমা হতে পারে। ঠিক আছে, এবার আসি আমরা কমপ্লিকেশন। এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণে কি কমপ্লিকেশন হতে পারে? আচ্ছা, ইসোফেজাইটিস হতে পারে, তারপর হচ্ছে আলসারেশন উইথ স্ট্রিকচার হতে পারে। শেষেরটা খেয়াল করো, শেষেরটা হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া অফ দি ইসোফেজিয়াল স্কোমাস এপিথেলিয়াম। ভাইয়া কি বললাম? যে ইসোফেজিয়াল স্কোমাস এপিথেলিয়াম যেটা, এটা ইন্টেস্টিনাল কলামনার এপিথেলিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যায়। এটা এটা হচ্ছে আরেকটা ডিজিজ। সেটা কি? সেটা হচ্ছে ব্যারেট ইসোফেগাস। তাহলে ব্যারেট ইসোফেগাসটা কি? ব্যারেট ইসোফেগাস হচ্ছে লং স্ট্যান্ডিং কমপ্লিকেশন অফ ক্রনিক গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। লং স্ট্যান্ডিং কমপ্লিকেশন অফ ক্রনিক গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই ডিজিজে কি হয়? এই ডিজিজে ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া হয়ে যায়। কার হয়? ইসোফেজিয়াল স্কোমাস এপিথেলিয়াম। আচ্ছা, শুধু এটা বললেই কিন্তু শেষ না, বলতে হবে যে এন্ড প্রেজেন্স অফ গবলেট সেলস। কারণ আমরা এই যে প্রেজেন্স অফ গবলেট সেল যেটা ভাই বললাম, এটাই কিন্তু বেয়ার্ড ইসোফেগাসের ডেফিনিটিভ ডায়াগনোসিস, বুঝছো? আমরা অনেক সময় এটা খেয়ালে থাকে না, হয়তো ভুলে যাই, যে শুধু এটাই মনে করি যে আহ, বারবার অ্যাসিড রিফ্লাক্স হওয়ার কারণে ওই ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়াটাই মনে থাকে, কিন্তু যে গবলেট সেলটাও যে প্রেজেন্ট থাকে এটা অনেক সময় আমরা ভুলে যাই। এটা মনে রাখতে হবে যে এখানে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া হওয়ার সাথে সাথে গবলেট সেলও কিন্তু প্রেজেন্ট থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা শিখি যে ব্যারেট ইসোফেগাস যে, এটা আসলে কি? ব্যারেট ইসোফেগাস আসলে হচ্ছে একটা প্রিকারসর লেশন। কিসে? প্রিকারসর লেশন। আচ্ছা, এই ব্যারেট ইসোফেগাস থেকে কোথায় কি হতে পারে? ব্যারেট ইসোফেগাস থেকে ডিসপ্লাসিয়া হতে পারে, ইভেন এডিনোকার্সিনোমা অফ দি ইসোফেগাস হতে পারে। যেহেতু সে একটা প্রিকারসর লেশন, সুতরাং এখানে এডিনোকার্সিনোমা অফ দি ইসোফেগাস হতে পারে। আচ্ছা, ব্যারেট ইসোফেগাসটা সাধারণত কোথায় হয়? ব্যারেট ইসোফেগাসটা সাধারণত লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসে হয়। আচ্ছা, বেয়ার্ড এসোফেগাস আমরা কিভাবে ডায়াগনোস করতে পারি? বেয়ার্ড এসোফেগাস সাধারণত আমরা এন্ডোস্কোপি এবং বায়োপসির মাধ্যমে ডায়াগনোস করতে পারি। আচ্ছা, বেয়ার্ড এসোফেগাসের কারণেও কিন্তু একটু আগে যেভাবে আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কমপ্লিকেশন হিসেবে বলে আসছিলাম, আলসারেশন, স্ট্রিকচার, এগুলা কিন্তু বেয়ার্ড এসোফেগাসেও থাকে। যেহেতু লোয়ার এন্ড অফ দ্য এসোফেগাসে হচ্ছে, সুতরাং আলসারেশন, স্ট্রিকচার, ব্লিডিং, এই কমপ্লিকেশনগুলা কিন্তু খুবই কমন। আচ্ছা, এখানে একটু ভাইয়া একটু আলাদা করে বলে দিই। যেমন আমরা ইসোফেগাসে ২ ধরনের কার্সিনোমা পড়বো। একটা হচ্ছে এডিনোকার্সিনোমা, আরেকটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। তো আমরা বেয়ার্ড ইসোফেগাস যেটা, সে তো একটা প্রিকারসর লেশন। তো বেয়ার্ড ইসোফেগাস থেকে যে কার্সিনোমাটা এরাইজ করে সেটা হচ্ছে এডিনোকার্সিনোমা। আর আমরা একটু পরে এখালেশিয়া কার্ডিয়া পড়বো। এখালেশিয়া কার্ডিয়া থেকেও কিন্তু একটা কার্সিনোমা এরাইজ করে। সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। সো তোমরা যখন পড়বা এই ২ টা খেয়াল করে পইড়ো যে বেয়ার্ড ইসোফেগাস কোথায় হয়, কোন কার্সিনোমা এরাইজ করে, এখালেশিয়া কার্ডিয়া থেকে কোন কার্সিনোমা এরাইজ করে। একটু আগে যেরকম ভাইয়া আবার এখালেশিয়া কার্ডিয়ার সাথে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে একটা পার্থক্য বলে আসছিলাম, যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে হচ্ছে লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টারের টোনটা কমে গিয়েছিল, আর এখালেশিয়া কার্ডিয়াতে ওইটা বেড়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো একটু খেয়াল রাইখো। এবার আসছি আমরা এখালেশিয়া কার্ডিয়া কি তাহলে? এখালেশিয়া কার্ডিয়া হচ্ছে একটা ট্রায়াড। কি বললাম ভাইয়া? একটা ট্রায়াড। আচ্ছা, ট্রায়াড মানে হচ্ছে ৩ টা। কি, কি তাহলে? আচ্ছা, প্রথমটা হচ্ছে পারসিস্টেন্ট লোয়ার ইসোফেজিয়াল কন্ট্রাকশন। ওই যে একটু আগে ভাইয়া বলছিলাম যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার টোনটা বেড়ে যাবে, এটা হচ্ছে প্রথম নাম্বারটা। ২ নাম্বারটা কি? এর ফলে অ্যাবসেন্স অফ ইসোফেজিয়াল পেরিস্টালসিস, অর্থাৎ ইসোফেজিয়াল পেরিস্টালসিস থাকবে না, যার কারণে ইসোফেগাসটা ডাইলেটেড হয়ে যাবে। তাহলে ভাই যদি একটু গুছিয়ে বলি, প্রথমটা হচ্ছে পারসিস্টেন্ট ইসোফেজিয়াল কন্ট্রাকশন, ২ নাম্বারটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইসোফেজিয়াল পেরিস্টালসিস, ৩ নাম্বারটা হচ্ছে লিডিং টু ডাইলেটেশন অফ দি ইসোফেগাস। আচ্ছা, এই এখালেশিয়া কার্ডিয়াটা কি কি কারণে হতে পারে?
ধরো গ্যাংলিয়ন সেল ডিজেনারেশন ঘটলো। কোথায় ঘটলো? গ্যাংলিয়ন সেল ডিজেনারেশন ইন মায়োন্টেরিক প্লেক্সাস। যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে প্রাইমারি এখালেশিয়া কার্ডিয়া। সাধারণত এটা ইডিওপ্যাথিক কোনো কজেই হয়ে থাকে। আচ্ছা। আর আরেকটা হতে পারে ট্রাইপানাসোমা ক্রুজি ইনফেকশনে যে চেগাস ডিজিজটা হয়, ওইখানেও কিন্তু আমাদের গ্যাংলিয়ন সেল প্লেক্সাসের ডিস্ট্রাকশন হয়ে যায়। সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি এখালেশিয়া কার্ডিয়া। তাহলে প্রাইমারি এখালেশিয়া কার্ডিয়া গেল, আরেকটা হচ্ছে সেকেন্ডারি এখালেশিয়া কার্ডিয়া। আচ্ছা, খেয়াল করো এখানে ভাই একটা জিনিস বলতেছি যে ডিজেনারেশন অর অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেল প্লেক্সাস ইন ইসোফেগাস। এটা যদি অর্থাৎ গ্যাংলিয়ন সেল মানে ডিজেনারেশন যদি ইসোফেগাসে হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে এখালেশিয়া কার্ডিয়া। আর যদি ডিজেনারেশন অথবা অ্যাবসেন্স অফ গ্যাংলিয়নিক প্লেক্সাস যেটা, এটা যদি কলনে হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হার্শপ্রাংস ডিজিজ। তাহলে গ্যাংলিয়ন সেলটা যদি মায়োন্টেরিক প্লেক্সাসে অর্থাৎ অ্যাবসেন্ট থাকে, কলনে থাকলে হার্শপ্রাংস ডিজিজ, ইসোফেগাসে থাকলে এখালেশিয়া কার্ডিয়া। আচ্ছা, কিন্তু এখানের মধ্যে একটা পার্থক্য আছে। যদি ইসোফেগাসে হয় অর্থাৎ এখালেশিয়াতে কি দেখলাম আমরা? এখানে দেখলাম যে ডাইলেটেড হয়ে যাচ্ছে ইসোফেগাসটা। কিন্তু আমরা যখন হার্শবার্গস ডিজিজ পড়বো আজকে, শেষের দিকে পড়বো আমরা, তখন দেখবো যে হার্শবার্গস ডিজিজে কলনটা এফেক্টেড কলনটা কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু প্যাথোজেনেসিসটা সিমিলার, অর্থাৎ গ্যাংলিয়ন সেল ডিজেনারেশন অথবা গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্স। কিন্তু ইসোফেগাসে হচ্ছে ডাইলেটেড আর কলনে হচ্ছে কন্ট্রাক্টেড। এটা একটু খেয়াল রাখো তোমরা। আচ্ছা, তাহলে আমরা ফিরে আসি এখালেশিয়া কার্ডিয়াতে। এখালেশিয়া কার্ডিয়াতে কি কি ক্লিনিক্যাল ফিচার থাকবে? এখালেশিয়া কার্ডিয়াতে ডিসফেজিয়া থাকবে। ডিসফেজিয়াটার একটু মানে ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন আছে, যে ডিসফেজিয়া ইনিশিয়ালি ফর লিকুইড ফুডস দেন ফর সলিড ফুডস। আচ্ছা, এছাড়া কি থাকবে? যেহেতু আমার ইসোফেজিয়াল কন্ট্রাকশন যেটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার টোনটা বেড়ে গেছে, সুতরাং এখানে কি হবে, আমি যখন একটা খাবার খাবো তখন এপিগ্যাস্ট্রিক অথবা রেট্রোস্টার্নাল এরিয়াতে ফুলনেস থাকবে, অর্থাৎ ফুলনেস ইন দ্য রেট্রোস্টার্নাল অর এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। পাশাপাশি ডিসকমফোর্টও ফিল হবে, নকটার্নাল রিগার্জিটেশন থাকবে, ওয়েট লসও থাকবে। আচ্ছা, এগুলো হচ্ছে এখালেশিয়া কার্ডিয়ার ক্লিনিক্যাল ফিচার। তাহলে এখালেশিয়া কার্ডিয়াটা কিভাবে আমরা ডায়াগনোস করতে পারি? যদি আমরা বেরিয়াম সোয়ালো করি তাহলে একটা টিপিক্যাল বার্ড বিগ সাইন পাবো আমরা। এছাড়া গোল্ড স্ট্যান্ডার্ড মেথড যেটা, সেটা হচ্ছে ইসোফেজিয়াল ম্যানোমেট্রি। ইসোফেজিয়াল ম্যানোমেট্রি করলে আমরা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের হাই প্রেশার পাবো, সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, একটু আগেই ভাইয়া বলে আসছিলাম এখালেশিয়া কার্ডিয়ার কিন্তু একটা কমপ্লিকেশন হিসেবে স্কোয়ামাস সেল কার্সিনোমা রয়েছে। তাহলে বেয়ারডস ওভেগাসে ছিল অ্যাডিনোকার্সিনোমা, আর এখানে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই এখালেশিয়া কার্ডিয়াটা কিভাবে ট্রিটমেন্ট করা যায়? ল্যাপারোস্কোপিক, মায়োটমি এন্ড নিউমেটিক বেলেন ডাইলেটেশনের মাধ্যমে, অথবা আমরা যে বটুলিনাম টক্সিন পড়ে আসছি মাইক্রোবায়োলজিতে, অথবা বটক্স ইনজেকশন, এটা দিলেও কিন্তু এই ডিজিজটা থেকে নিরাময় পাওয়া যায়। আচ্ছা, এটা গেলো আমাদের এখালেশিয়া কার্ডিয়া। ইসোফেগাস থেকে আমরা ক্রমাগত কিছু শর্ট নোট পড়ে আসতেছি, বুঝছো? আচ্ছা, নেক্সট যে শর্ট নোটটা পড়বো সেটা হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিক্স বা ইসোফেজিয়াল ভ্যারিসিস। ইসোফেজিয়াল ভ্যারিসিসটা কি? ওইদিন কিন্তু ভাইয়া তোমাদেরকে ভেরিকোজ ভেইনের একটা সংজ্ঞা বলে দিছিলাম, যে ভেরিকোজ ভেইনের এক্সাম্পল হিসেবে যেমন হেমোরয়েডস, তারপর হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিক্স, সবকিছুতে কিন্তু একই সংজ্ঞা খাটাবা, যেমন ডাইলেটেশন, টর্সুয়াসিটি এবং ইলংগেশন অফ দ্য ভেনাস প্লেক্সাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইসোফেজিয়াল ভ্যারিক্সের সংজ্ঞাটা বলি, যে ডাইলেটেড টর্সাস ভেইনস লাইং within the submucosa of the distal esophagus and proximal stomach secondary to portal hypertension। তাহলে কি কি কারণে হচ্ছে? পোর্টাল হাইপারটেনশনের কারণে হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু 90% ক্ষেত্রেই সিরোটিক পেশেন্টদের ডেভেলপ করে, যাদের আবার অ্যালকোহলিক লিভার ডিজিজের সাথে একটা অ্যাসোসিয়েশন থাকে। এই যে ইসোফেজিয়াল ভেরিক্সটা হচ্ছে সেটা কিন্তু যদি রাপচার না হয় তাহলে সে অ্যাসিম্পটোমেটিক থাকবে। কিন্তু যদি এটা রাপচার হয়ে যায় তাহলে কিন্তু আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হেমোরেজ হতে পারে। যেটা সেটা কি হিসেবে প্রেজেন্ট করবে? পেইনলেস হেমাটেমেসিস এবং মেলানা হিসেবে প্রেজেন্ট করবে। খেয়াল করো ভাই, কিন্তু একটা কথা বলছি, পেইনলেস হেমাটেমেসিস মেলা পেইনলেস। একটু পরে আবার দেখবা যে একটা পেইনফুল হেমাটেমেসিস মেলানা একটা উদাহরণ দিতেছি ভাইয়া, তখন আমি বলে দিব যে কোনটা পেইনফুল আর কোনটা পেইনলেস। আচ্ছা, এই যে পেইনলেস হেমাটেমেসিস মেলানা হচ্ছে, এটা সাধারণত মানে আমরা যে একটু আগে বললাম যে 90% অফ সিরোটিক পেশেন্টে হয়ে থাকে। এই সিরোটিক পেশেন্টে মানে মেজর কজ অফ ডেথ হচ্ছে পেইনলেস হেমাটেমেসিস মেলানা। সুতরাং বুঝতেই পারতেছি আমরা যে এটা কত ভাইটাল, মানে আইডেন্টিফাই করা আর কি। আচ্ছা, এটা প্যাথোজেনেসিসটা ভাই খুব সংক্ষেপে একটু বলে দিই। যেহেতু লিভার সিরোসিস হচ্ছে, আমরা জানি যে লিভার সিরোসিসে কিছু মিডিয়েটরস এর কারণে লিভারটা ফাইব্রোসড হয়ে যায়। ফলে কি হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে যে পোটাসিয়াম ব্লাডগুলো আসে, ওখানে কি হয়, অবস্ট্রাকশন হয়। অবস্ট্রাকশন হয়ে গেলে পোর্টাল হাইপারটেনশন হবে, পোর্টোসিস্টেমিক শান্টিং হবে। ফলে যে অ্যানাস্টোমোটিক ভেসেলগুলো আছে পোর্টাল আর সিস্টেমিক কানেকশনের মধ্যে, সেগুলো ওপেন হবে এবং ডিস্টেন্ডেড হয়ে যাবে।
ফলে কি হবে? ইসোফেজিয়াল ভ্যারিক্স হবে, বুঝছো? আচ্ছা, খুব সহজে প্যাথোজেনিসটা মনে রেখো। যদি কোনোদিন রিটেনে আসে বা স্যাররা জিজ্ঞাসা করে, যাতে এটলিস্ট মুখ খুলতে পারো আরকি। আচ্ছা, তাহলে ভাইয়া কিন্তু একটু আগে বলে আসছিলাম, ইসোফেজিয়াল ভ্যারিক্স এর ক্ষেত্রে যে হেমাটোমেসিস ম্যালাইনাটা হচ্ছে, সেটা কিন্তু পেইনলেস। তাহলে পেইনফুল হেমাটোমেসিস ম্যালাইনা কোথায় হয়? পেইনফুল হেমাটোমেসিস ম্যালাইনা হয় হচ্ছে ম্যালোরি ওয়েস্ট টিয়ারে। এটা কি? এটা হচ্ছে লংগিচুডিনাল টিয়ার ইন দ্য গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন। তাহলে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে যদি লংগিচুডিনাল টিয়ার থাকে, যেটা অ্যাসোসিয়েটেড থাকে সেভিয়ার রেচিং এবং ভমিটিং এর সাথে, সেটাই হচ্ছে ম্যালোরি ওয়েস্ট টিয়ার। এটা কি কারণে হয়? এটা সাধারণত অ্যাকিউট অ্যালকোহল ইনটক্সিকেশনের কারণে হয়, এবং এর ফলে যে হেমাটোমেসিস ম্যালাইনা হয়, সেটা হয় হচ্ছে পেইনফুল। তাহলে আমরা ওইখানে পেইনলেস পড়ছিলাম, এখানে পেইনফুল পড়লাম। এভাবে আজকে আলাদা করার অনেকগুলো পয়েন্ট ভাই কিন্তু বলছি, মনে রেখো। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে কার্সিনোমা, ইসোফেজিয়াল কার্সিনোমা। ইসোফেজিয়াল কার্সিনোমা থেকে সাধারণত মোটামুটি আমরা অলরেডি পড়ে ফেলেছি যে ব্যাড ইসোফেগাস থেকে যেটা হচ্ছে সেটা ছিল অ্যাডিনোকার্সিনোমা। এখানে কার্ডিয়া থেকে যেটা হচ্ছে সেটা ছিল স্কোয়ামাস সেল কার্সিনোমা। তোমাদের জাস্ট জানতে হবে যে স্কোয়ামাস সেল কার্সিনোমাটা কোথায় অ্যারাইজ করে, আর হচ্ছে অ্যাডিনোকার্সিনোমাটা কোথায় অ্যারাইজ করে। সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটা, এটা অ্যারাইজ করে হচ্ছে আপার এন্ড মিডল পোর্শন অফ দ্য ইসোফেগাস থেকে, অর্থাৎ আপার 2/3 থেকে। আর লোয়ার 1/3 যেটা, সেখান থেকে অ্যারাইজ করে হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা অফ ইসোফেগাস। ঠিক আছে, এগুলো ছিল আমাদের হচ্ছে ইসোফেগাসের টপিকগুলা। এবার আসি আমরা স্টোমাকে। স্টোমাক থেকে যে কোয়েশ্চেনটা মানে সারা ধরবেই, সেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ থেকে। তাহলে পেপটিক আলসার ডিজিজ কি? পেপটিক আলসার ডিজিজ হচ্ছে মিউকোসাল আলসারেশন এফেক্টিং দ্য ডিওডিনাম এন্ড স্টোমাক, বুঝছো? তাহলে মিউকোসাল আলসারেশন অথবা ইনফ্লামেশন এফেক্টিং দ্য ডিওডিনাম এন্ড স্টোমাক। পেপটিক আলসার ডিজিজে কিছু কমন সাইট আছে, সেগুলা কি কি? সেগুলো হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডিনাম, তারপর হচ্ছে এন্ট্রাম অফ দ্য স্টোমাক, গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন, উইদিন দ্য মার্জিনস অফ গ্যাস্ট্রোজেজিনোস্টোমি, থ্রুআউট দ্য জিআইটি ইন জোলিঙ্গার রিলেশন সিনড্রোম, আর উইদিন অর অ্যাডজাসেন্ট টু মিকাস ডাইভার্টিকুলাম। 5-6টা সাইট আছে খুবই কমন, সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পড়ব হচ্ছে পেপটিক আলসার ডিজিজে প্যাথোজেনেসিস। আচ্ছা, অবশ্যই তার যেকোনো একটা রোগের তো প্যাথোজেনেসিস থাকেই। তাহলে প্যাথোজেনেসিসটা কি? প্যাথোজেনেসিস হচ্ছে একটা ইমব্যালেন্স। কার কার মধ্যে ইমব্যালেন্স? ইমব্যালেন্স বিটুইন মিউকোসাল ডিফেন্স মেকানিজম এন্ড ড্যামেজিং ফ্যাক্টরস দ্যাট কজ পেপটিক আলসার ডিজিজ। আচ্ছা, তাহলে কি কি ড্যামেজিং ফ্যাক্টরস আছে? প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি, তারপর হচ্ছে পেপটিক এনজাইমস, এনএসআইডস, তারপর হচ্ছে অ্যাসপিরিন। এগুলো হচ্ছে আমাদের ড্যামেজিং ফ্যাক্টরস, বুঝছো? আর মিউকোজাল ডিফেন্স মেকানিজম কি কি আছে? মিউকোজাল ডিফেন্স মেকানিজমের মধ্যে ধরো বাইকার্বনেট সিক্রেশন, যেটা এটা কমে যাবে। তারপর হচ্ছে মিউকোজাল ব্লাড ফ্লো, এটাও কমে যাবে। তারপর হচ্ছে মিউকোজা এপিথেলিয়াল যে রিজেনারেটিভ ক্যাপাসিটি, তারপর হচ্ছে এপিকাল সারফেস মেমব্রেন ট্রান্সপোর্ট, দুইটাই কমে যায়। এগুলো হচ্ছে আমাদের মিউকোজাল ডিফেন্স মেকানিজম। নরমালি যে মিউকোসাল ডিফেন্স মেকানিজম থাকে, সেটা কিন্তু আমাদের প্রোটেক্ট করে পেপটিক আলসার ডিজিজ হওয়া থেকে। এগুলো যেহেতু কমে যাচ্ছে, আর ড্যামেজিং ফ্যাক্টরস গুলো তাহলে আপার হ্যান্ড নিয়ে নেয়, যার কারণে কিন্তু ইমব্যালেন্সটা হয় এবং পেপটিক আলসার ডিজিজ আলটিমেটলি ফর্ম হয়। আচ্ছা, এই পেপটিক আলসার ডিজিজের মরফোলজিটা কি? যেহেতু আমরা প্যাথোলজিতে পড়তেছি, সুতরাং দেখবা যে প্রায় প্রতিটা ডিজিজে কমন একটা কোয়েশ্চেন থাকে মরফোলজি। মরফোলজি অনেকেরই কঠিন লাগে, সহজ সহজ কি পয়েন্টসে তোমরা মনে রাখো। আচ্ছা, তাহলে পেপটিক আলসার ডিজিজ বলতে কিন্তু আমরা দুইটা ডিজিজ বলছি, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আর একটা হচ্ছে ডিওডিনাল আলসার, তাই না? আচ্ছা, তাহলে লোকেশন আমরা যখন বলবো মরফোলজির মধ্যে, আমরা কয়েকটা পয়েন্টস বলবো, যেমন লোকেশন, তারপর হচ্ছে শেপ, তারপর হচ্ছে মার্জিন, তারপর হচ্ছে ডেপথ, তারপর হচ্ছে বেস। তো আমরা লোকেশনটা দিয়ে শুরু করি। লোকেশনে আমরা ফার্স্টেই বলবো যে গ্যাস্ট্রিক আলসারটা কোথায় হয়, ডিওডিনাল আলসারটা কোথায় হয়। যদি গ্যাস্ট্রিক আলসার বলি, তাহলে এটা সাধারণত লেসার কার্ভেচারে বরাবর হয়ে থাকে। আর ডিওডিনাল আলসারটা যদি বলি, তাহলে এন্টিও পার্ট অফ দ্য ডিওডিনাল ওয়াল সাধারণত কমনলি এফেক্টেড হয় ডিওডিনাল আলসারের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আমরা শেপটা সাধারণত পাঁচটা আউট ডিফেক্ট থাকে। তারপর হচ্ছে মার্জিন, যেটা ভাই বলছিলাম, মার্জিনটা সাধারণত লেভেলই থাকে সারাউন্ডিং মিউকাসের সাথে, অথবা স্লাইটলি এলিভেটেড থাকতে পারে। আচ্ছা, ডেপথ পয়েন্টের ক্ষেত্রে বলবা যে সুপারফিশিয়াল আলসার হলে 0.3 সেন্টিমিটার ডায়ামিটারে কম হয়, সেটা মিউকোজা এবং মাস্কুলারিজ মিউকোজাকে ইনভলভ করে। আর যদি সেটা ডিপ আলসার হয়, তাহলে সাধারণত 0.3 সেন্টিমিটার থেকে বড় হয়, এবং সেটা মাস্কুলারিজ প্রক্রিয়াকে ইনভলভ করতে পারে। আচ্ছা, বেস যেটা পেপটিক অ্যাসিডের ক্ষেত্রে, বেসটা হচ্ছে সাধারণত ক্লিন থাকে ডিউ টু অ্যাসিড ডাইজেশন। তাহলে বেসটা কিভাবে ফর্ম হয়? বেসটা সাধারণত ফর্ম হয় মাস্কুলারিস প্রক্রিয়া, তারপর হচ্ছে অমেন্টাল ফ্যাট, এগুলোর মাধ্যমে বেসটা ফর্ম হয়ে থাকে। আচ্ছা, এতক্ষণ যে ফাইন্ডিংস গুলো বললাম, সেগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিংস। এবার আসি মাইক্রোস্কোপিক্যাল ফাইন্ডিংস গুলো কি কি?
মাইক্রোস্কোপিক্যাল ফাইন্ডিংস হচ্ছে সুপারফিশিয়াল থিন লেয়ার অফ নেক্রোটিক ডেব্রিস, এর নিচে হচ্ছে জোন অফ অ্যাকিউট নন স্পেসিফিক ইনফ্লামেশন, এর নিচে থাকবে হচ্ছে জোন অফ অ্যাক্টিভ গ্রানুলেশন, আর লাস্টলি যেটা সেটা হচ্ছে বেস অফ স্কার টিস্যু। তাহলে সুন্দর করে ম্যাক্রোস্কোপিক মরফোলজিক্যাল ফাইন্ডিংস, মাইক্রোস্কোপিক মরফোলজিক্যাল ফাইন্ডিংস ভাই যেভাবে বলে দিলাম ওইভাবে শিখে নিও। আচ্ছা, এবার আসি আমরা পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন হিসেবে। কি কি কমপ্লিকেশন হতে পারে? তিনটা কমপ্লিকেশন হতে পারে: ব্লিডিং, পারফোরেশন, অবস্ট্রাকশন। ব্লিডিং হলে কি হবে? ব্লিডিং হলে হেমাটেমেসিস, মেলাইনা, তারপর হচ্ছে পারফোরেশন হলে পেইটোনাইটিস, অ্যাকিউট অ্যাবডোমেন, আর অবস্ট্রাকশন। ঠিক আছে, এইগুলো আমাদের পেপটিক আলসার ডিজিজ থেকে যাবতীয়। কিন্তু যেহেতু পেপটিক আলসার ডিজিজের মেইন পজিটিভ ফ্যাক্টর হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, সুতরাং এটা থেকে কিছু আমাদের জিনিস জানতে হবে যে হেলিকোব্যাক্টার পাইলোরি কি কি ডিজিজ করে। যেমন হচ্ছে আমরা তো একটা পড়লামই যে পেপটিক আলসার ডিজিজ, এছাড়া ক্রনিক গ্যাস্ট্রাইটিস, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক লিম্ফোমা, এই ডিজিজগুলোও কিন্তু আমাদের এইচ পাইলোরি ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। আচ্ছা, ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে এইচ পাইলোরি যে পেপটিক আলসার ডিজিজটা করতেছে কিভাবে করে বা প্যাথোজেনেসিসটা কি। আচ্ছা, এইচ পাইলোরি সাধারণত টিস্যু ইনভেড করে না। টিস্যু ইনভেড না করলেও একটা ইন্টেন্স ইনফ্লামেটরি এবং ইমিউন রেসপন্স তৈরি করে। আচ্ছা, যেহেতু ইমিউন রেসপন্স তৈরি করতেছে তাহলে কিছু সাইটোকাইন লিবারেট করবে। সেই সাইটোকাইনগুলো কি কি? ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, আর একটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এই সাইটোকাইনগুলো প্রোডিউসিং এর মাধ্যমে হেলিকোব্যাক্টার পাইলোরি কি করে? গ্যাস্ট্রিক মিউকোসাল যে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, গ্লাইকোপ্রোটিন লিপিড কমপ্লেক্স, সেটা ব্রেকডাউন করে ফেলে। আচ্ছা, পাশাপাশি সে একটা ইউরিয়েজ এনজাইম রিলিজ করে। এই ইউরিয়েজ এনজাইম রিলিজ করার মাধ্যমে কিছু টক্সিন কম্পাউন্ড তৈরি হয়, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং মনোক্লোরামিন। আচ্ছা, এর ফলে কি হয়? অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায় এবং বাইকার্বনেট সিক্রেশনটা কমে যায়। এছাড়াও যেখানে যে সারফেস ক্যাপিলারি গুলো থাকে সেগুলো থ্রম্বোটিক অক্লুশন করে ফেলতে পারে। এছাড়া এই ব্যাকটেরিয়াতে যে অ্যান্টিজেন থাকে অর্থাৎ লাইপোপলিস্যাকারাইড, সে কি করে? এখানে ইনফ্লামেটরি সেলস রিক্রুট করে। এই ৪টা ৫টা প্রসেসের মাধ্যমে হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু পেপটিক আলসার ডিজিজের প্রসেসটাকে অ্যাগ্রাভেট করতেছে। তাহলে কি কি? একটা হচ্ছে ইনটেন্স ইনফ্লামেটরি এবং ইমিউন রেসপন্স প্রডিউস করতেছে। ২ নম্বরে ভাইয়া বললাম যে হচ্ছে ইউরিয়েজ এনজাইম প্রডিউস করে, যার কারণে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং মনোক্লোরামিন তৈরি হয়। ৩ নাম্বারে ভাইয়া বললাম হচ্ছে এখানে কিছু ব্যাকটেরিয়াল প্রোটিয়েজ এবং ফসফোলাইপেজ এনজাইম তৈরি হয়, যারা কি করে? ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম যেটা জিআইটি মিউকোজার গ্লাইকোপ্রোটিন লিপিড কমপ্লেক্স ওইটা ব্রেকডাউন হয়। ৪ নাম্বারে ভাইয়া বললাম অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়, বাইকার্বনেট সিক্রেশন কমে যায়। ৫ নাম্বারে ভাইয়া বললাম হচ্ছে এখানে ইনফ্লামেটরি সেলস রিক্রুট করে। কে রিক্রুট করে? ব্যাকটেরিয়াল যে অ্যান্টিজেন লাইপোপলিস্যাকারাইড সেটা। আচ্ছা, এটা গেলো আমাদের এইচ পাইলোরি থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে। এবার আসি যে বিনাইন আলসার এবং ম্যালিগন্যান্ট পেপটিক আলসার, বা এই যে আমরা পেপটিক আলসার গুলো পড়তেছি, পেপটিক আলসারটা সাধারণত বিনাইন। তো বিনাইন আলসার ম্যালিগন্যান্ট আলসারের মধ্যে পার্থক্য কি? পেপটিক আলসার তো দুইটা আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে ডিউডিনাল আলসার। সাধারণত গ্যাস্ট্রিক আলসার যেটা সেটারই কিন্তু ম্যালিগন্যান্ট পটেনশিয়াল থাকে। তাহলে এদের মধ্যে পার্থক্য কি? বিনাইন আলসার সাধারণত ইয়াঙ্গার পেশেন্টদের হয়, মার্কড মেল প্রিডমিনেন্ট অর্থাৎ মেলের প্রিডমিনেন্সটা বেশি থাকে। এখানে হচ্ছে বেস যেটা সেটা সাধারণত কি থাকে? অ্যাসিড ক্লিয়ার থাকে, কারণ অ্যাসিড পেপসিন ডাইজেশন হওয়ার কারণে। কিন্তু ম্যালিগন্যান্ট আলসারের ক্ষেত্রে বেসটা হেমোরেজিক থাকে। আমরা বিনাইন পেপটিক আলসারে কি পড়ছিলাম যে মার্জিনটা লেভেল উইথ দ্য সারাউন্ডিং মিউকোসা, কিন্তু ম্যালিগন্যান্ট আলসারের ক্ষেত্রে মার্জিনটা দেখবো হচ্ছে হিপড আউট। আচ্ছা, এছাড়া আর কি কি ফাইন্ডিংস আমরা পড়েছিলাম এই বিনাইন পেপটিক আলসারের ক্ষেত্রে? যেটা শেপটা ছিল পাঁচড আউট ডিফেক্টের মতো, কিন্তু ম্যালিগন্যান্ট আলসারে থাকবে সেটা ইরেগুলার। অর্থাৎ আমরা বিনাইন পেপটিক আলসারে যে ফাইন্ডিংস গুলো পড়ছি জাস্ট অপোজিট গুলাই বলবো ম্যালিগন্যান্ট পেপটিক আলসারে, তাহলে কিন্তু আলাদা করে আর পয়েন্ট শেখা লাগতেছে না। আচ্ছা, স্টোমাক থেকে যে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কার্সিনোমা স্টোমাক। কার্সিনোমা স্টোমাক, আগে চিন্তা করে নাও যে কার্সিনোমা স্টোমাক কোন ধরনের স্টোমাক, কোন ধরনের কার্সিনোমা, সরি। এটা সাধারণত একটা এডিনোকার্সিনোমা। এডিনোকার্সিনোমার মধ্যে আবার অনেকগুলো টাইপ আছে, যেমন পেপিলারি, টিউবুলার, মিউসিনাস, সিগনেট্রিং, আনডিফারেন্সিয়েটেড। তোমরা ৩-৪টা মনে রেখো যে পেপিলারি, টিউবুলার, মিউসিনাস। আচ্ছা, এডিনোকার্সিনোমা অফ দ্য স্টোমাক কোথায় সবচেয়ে বেশি এরাইজ করে? সাধারণত পাইলোরাস এবং এন্ট্রাম। এছাড়া দুইটা কার্ভেচার যদি আমরা তুলনা করি, লেজার কার্ভেচারে বেশি হয় থাকে গ্রেটার কার্ভেচারের তুলনায়। আচ্ছা, তাহলে কার্সিনোমা স্টোমাকে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেগুলো কি কি? আচ্ছা, কার্সিনোমা স্টোমাক আসলে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। আমরা যদি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ বলি তাহলে বলতে হবে যে কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, আর কিছু ফ্যাক্টর আছে যেগুলোর জন্য স্টোমাক নিজেই দায়ী। আচ্ছা, তাহলে সেই ফ্যাক্টরগুলো কি কি? আচ্ছা, সাধারণত এটা মেইলে হয়ে থাকে 20 থেকে সাধারণত এটা মিডল এজড মেল অথবা মিডল থেকে এল্ডার এজড মেইলে হয়ে থাকে। মোর কমন ইন জাপান, অর্থাৎ জাপানে বেশি কমন।
কেন জাপানে বেশি কমন? কারণ এরা সাধারণত এক্সেসিভ সল্ট, স্মোকড ফুড এগুলা খেয়ে থাকে, বুঝছো? যার কারণে জাপানে কার্সিনোমা স্টোমাকটা বেশি কমন। আচ্ছা, তাহলে কার্সিনোমা রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? একটা হচ্ছে মিডল টু এল্ডারলি এজড মেল, তারপর হচ্ছে মোর কমন ইন জাপান, তারপর হচ্ছে এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক অ্যাট্রফি উইথ ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া, তারপর হচ্ছে আমাদের পার্নিশিয়াস অ্যানিমিয়া, এগুলো হচ্ছে প্রিকারসর লেশন, ডিউডিনো রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস, তারপর হচ্ছে আমাদের সিগারেট স্মোকিং, ডাস্ট ইনজেশন, ডায়েটে যদি কেউ, যে একটু আগে ভাই বললাম যে এক্সেস সল্ট ইনটেক, স্মোকড ফুড, ডেফিসিয়েন্সি অফ অ্যান্টিঅক্সিডেন্টস, তারপর হচ্ছে এক্সপোজার টু এন নাইট্রোসে কম্পাউন্ডস, ওবেসিটি, বুঝছো? এই সব ফ্যাক্টরগুলো হচ্ছে আমাদের কার্সিনোমাস্টের রিস্ক ফ্যাক্টর। এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস, তারপর হচ্ছে পিউরস জেগার সিনড্রোম, এগুলো সাধারণত কার্সিনোমা স্টোমাকের রিস্ক ফ্যাক্টর হিসেবে দায়ী। আচ্ছা, কার্সিনোমা স্টোমাকের মরফোলজিটা সাধারণত ভাইবে ধরে না, তাও একটু শিখে রাখো যে কি কি টাইপের হতে পারে। আচ্ছা, একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন। আমরা এটাকে বলে থাকি লরেন ক্লাসিফিকেশন। সেটা কি কি? একটা হচ্ছে ইন্টেস্টিনাল আর একটা হচ্ছে ডিফিউজ ভ্যারাইটি। ইন্টেস্টিনাল ভ্যারাইটি যেটা, এখানে সাধারণত একটা গ্ল্যান্ডুলার মাস ফর্ম হয়, টিউমারটা একটা পলিপয়েড স্ট্রাকচার ফর্ম করে। এটার প্রগনোসিসটা কিন্তু তুলনামূলক ভালো। কিন্তু ডিফিউজ ভ্যারাইটি যেটা, এখানে সাধারণত স্টোমাকে ইনফিল্ট্রেটিভ গ্রোথ প্যাটার্ন থাকে। এখানে কোনো অবভিয়াস মাস লেশন ফর্মেশন হয় না, সাবস্টেন্সিয়াল স্ট্রোমাল কম্পোনেন্ট থাকে, এবং এটার প্রগনোসিস কিন্তু সাধারণত খারাপ হয়ে থাকে। ডিফিউজ যে ভ্যারাইটিটা, এখানে কিন্তু সিগনেট রিং কার্সিনোমা ফর্মেশন হয়। সিগনেট রিং কার্সিনোমা কি? যেখানে নিউক্লিয়াস এক্সেন্ট্রিক থাকে, সাইটোপ্লাজম মেমব্রেন থাকে, সেটাকে আমরা বলি সিগনেট রিং। আচ্ছা, তাহলে সিগনেট রিং কার্সিনোমা যেটা, এটা সাধারণত ফিমেলে হয়, ইয়াঙ্গার ফিমেলে হয়, এবং ডিস্টাল মানে স্টোমাকের ডিস্টাল পার্টে হয়ে থাকে, বুঝছো? তাহলে ইন্টেস্টিনাল ভ্যারাইটি আর ডিফিউজ ভ্যারাইটি, কোনটার প্রগনোসিস ভালো, কোনটার প্রগনোসিস খারাপ, এভাবে কম্পারেটিভলি পড়ে নিও। আচ্ছা, এবার আসি আমরা ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে আমরা দুইটা শর্ট নোট দিয়ে শুরু করতেছি। প্রথমটা হচ্ছে মিকাস ডাইভার্টিকুলাম, একটা হচ্ছে হার্শব্রাংস ডিজিজ। আচ্ছা, ডাইভার্টিকুলাম কি? ডাইভার্টিকুলাম হচ্ছে আউটপাউচিং অফ এ হলো ও ফ্লুইড ফিল স্ট্রাকচার ইন দ্য বডি। আচ্ছা, যেহেতু মিকাস ডাইভার্টিকুলাম, তো ডাইভার্টিকুলাম কি এটা অবশ্যই জানতে হবে। ডাইভার্টিকুলাম সাধারণত ট্রু এবং ফলস দুই টাইপের হয়। ট্রু কখন বলবো আর ফলস কখন বলবো? এই যে আউটপাউচিং হচ্ছে, আউটপাউচিং এর ক্ষেত্রে যদি অল দ্য থ্রি লেয়ার্স অফ দি বাওয়েল ওয়াল থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ট্রু। আর যদি শুধু মিউকোজা এবং সাবমিউকোজা থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফলস। আচ্ছা, যদি এই যে একটু আগে ভাবে বললাম ট্রু ডাইভার্টিকুলাম, ট্রু ডাইভার্টিকুলামের একটা উদাহরণ হচ্ছে আমাদের মিকাস ডাইভার্টিকুলাম। মিকাস ডাইভার্টিকুলাম তাহলে কি? মিকাস ডাইভার্টিকুলাম হচ্ছে আউটপাউচিং অফ দি অল দি থ্রি লেয়ার্স অফ দি বায়াল ওয়াল ডিউ টু ফেলিয়ার অফ দি ভাইটালিন ডাক্ট টু ইনভলিউট। তাহলে ভিটালিন বা ভাইটালিন ডাক্ট যেটা আছে, এটা ইনভলিউশন বা না হওয়ার কারণে আমাদের মিকাস ডাইভার্টিকুলামটা ফর্মেশন হয়ে থাকে। মিকাস ডাইভার্টিকুলামের কিছু ফিচার আছে, যেগুলো আমরা রুল অফ টু দিয়ে শিখতে পারি। রুল অফ টু গুলো কি কি? রুল অফ টু হচ্ছে, এটা সাধারণত 2% পপুলেশনে হয়, উইদিন 2 ফিট অফ দি আইলেসিক্যাল ভালভের প্রেজেন্ট থাকে। তারপর হচ্ছে 2 সেন্টিমিটার ইন লেন্থ, টোয়াইস ইজ কমন ইন মেল, আর 2 বছর বয়সের মধ্যেই সাধারণত প্রেজেন্ট করে ক্লিনিক্যাল ফিচারগুলো। তাহলে 5টা রুল অফ টু, বুঝছো? 5টা ফিচার থাকে টু দিয়ে। এটা হলো মিকাস ডাইভার্টিকুলাম। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের হার্শব্রাংস ডিজিজ। ঠিক আছে, হার্শব্রাংস ডিজিজটা কি? হার্শব্রাংস ডিজিজটা আমরা যখন এখালে কার্ডিয়া পড়ে আসছিলাম, তখন কিন্তু ভাই একটু বলে এসেছিলাম যে হার্শব্রাংস ডিজিজটা কি। হার্শব্রাংস ডিজিজে হচ্ছে কিন্তু গ্যাংলিয়ন সেল ডিজেনারেশন থাকে, অথবা গ্যাংলিয়ন সেল অ্যাবসেন্স থাকে। কিন্তু তারপরেও এই একালেশিয়া কার্ডিয়ার সাথে পার্থক্যটা কোথায়? এখানে যে পার্থক্যটা, সেখানে হচ্ছে একালেশিয়া কার্ডিয়াতে গ্যাংলিয়নিক পার্টটা ছিল ডাইলেটেড, আর হার্শব্রাংস ডিজিজে হচ্ছে কন্ট্রাক্টেড। হার্শব্রাংস ডিজিজের ক্ষেত্রে এফেক্টেড পোর্শনটা কি? হার্শব্রাংস ডিজিজের ক্ষেত্রে এফেক্টেড পোর্শনটা হচ্ছে কোলন, আর ওইখানে ছিল ইসোফেগাস। ঠিক আছে, তাহলে ভাই যদি সংজ্ঞাটা একটু আবার বলি সুন্দর করে, যে কনজেনিটাল অ্যাবসেন্স অফ গ্যাংলিয়ন সেল প্লেক্সাস ইন দ্য মাইন্টারিক প্লেক্সাস অথবা অরবাক্স প্লেক্সাস ইন দ্য ডিস্টাল হাইন্ডগাট উইথ হাইপারট্রফি অফ দি নার্ভ ট্রাঙ্ক, সেটাকে আমরা কি বলবো? সেটাই হচ্ছে হার্শব্রাংস ডিজিজ। আচ্ছা, তাহলে হার্শব্রাংস ডিজিজে কি কি ক্লিনিক্যাল ফিচার্স থাকবে? যেহেতু অ্যাগ্যাংলিওনিক পোর্শনটা কন্ট্রাক্টেড, অর্থাৎ কলোনিক পার্টটা কন্ট্রাক্টেড, সুতরাং এখান দিয়ে কিন্তু পেরিস্টালসিসটা হবে না। যার ফলে কি হবে? একটা বাচ্চা যখন জন্মাবে, যেহেতু এটা কনজেনিটাল অ্যানোমালি, তার প্রথম 24 ঘন্টার মধ্যে কিন্তু মেকোনিয়ামটা পাস হবে না। যদি মেকোনিয়ামটা পাস না হয়, তাহলে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাবে। অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হলে এখানে কি হবে? বিলিয়াস ভমিটিং হবে, ভিজিবল পেরিস্টালসিসও দেখা যাবে। আচ্ছা, এই হার্শব্রাংস ডিজিজটা আমরা কিভাবে ডায়াগনোজ করতে পারি? রেকটাল সাকশন বায়োপসির মাধ্যমে হার্শব্রাংস ডিজিজ ডায়াগনোজ করতে পারি। ট্রিটমেন্টটা কি?
ট্রিটমেন্ট হচ্ছে আমরা এফেক্টেড যে পোর্শনটা সেটা রিসেক্ট করে নিব। এটা হচ্ছে আমাদের হার্শপ্রাংস ডিজিজ। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম আসলে কিন্তু একটা ভাস্ট টপিক, বুঝছো? কিন্তু তোমাদের লেভেলে সাধারণত এত বেশি জিজ্ঞাসা করা হয় না। তোমরা জাস্ট সংজ্ঞাটা জানবা আর 5টা কজ জানবা ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম হওয়ার। তাহলে ভাই সংজ্ঞাটা একটু বলি। ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম যেটা আসলে সবচেয়ে কমনলি বা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি প্রেজেন্ট করে ক্রনিক ডায়রিয়া হিসেবে। আচ্ছা, malabsorption syndrome, which most frequently presents as chronic diarrhea, is defective absorption of fat and water-soluble vitamins, protein, carbohydrate, electrolyte and minerals. এটা কি আমরা বলবো হচ্ছে malabsorption syndrome। এটার একটা হলমার্ক ফিচার হচ্ছে আমাদের স্টেটোরিয়া। স্টেটোরিয়া হচ্ছে এক্সেসিভ ফিকাল ফ্যাট, তারপর হচ্ছে বাল্কি, ফ্রথি, গ্রিজি, ফাউল স্মেলিং স্টুল দ্যাট ফ্লোটস অন ওয়াটার ইন দ্য প্যান, সেটা হচ্ছে স্টেটোরিয়া। কেন? কারণ এখানে যেহেতু ফ্যাট ম্যালঅ্যাবসর্পশন হচ্ছে, সুতরাং এই স্টেটোরিয়ার ফিচারটা খুবই কমনলি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে অনেক সময় রিটেনে কোয়েশ্চেন আসে যে 5 কজেস অফ ম্যালঅ্যাবসর্পশন সিনড্রোম। খুব সহজ, যেগুলো তোমরা মনে রাখতে পারো সেগুলোই মনে রাখবে। যেমন সিলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল স্প্রুই, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, তারপর হচ্ছে ক্রস ডিজিজ, অটোইমিউন গ্যাস্ট্রোপ্যাথি। এই 5-6টা কজ মনে রাখলেই চলবে। ঠিক আছে, এবার আসি আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আমরা যেরকম স্টোমাক থেকে পড়ে আসছিলাম পেপটিক অ্যাসিড ডিজিজ, ঠিক তেমনি স্মল ইন্টেস্টাইন থেকে বা ইন্টেস্টাইন থেকে সবচেয়ে কম ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আমরা এটা অনেক সময় ভয় পাই, বিশেষ করে থার্ড ইয়ারে মানে ফোর্থ ইয়ারে থাকতে বা থার্ড প্রফের সময়। তো এখান থেকে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে পার্থক্যটা, যে ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিসের মধ্যে যে পার্থক্যটা। আচ্ছা, পার্থক্য বলার আগে ভাই একটু বলে নেই যে ইনফ্লামেটরি ডিজিজটা কি। ইনফ্লাম Inflammatory disease হচ্ছে একটা chronic conditions resulting from inappropriate mucosal immune activation। আচ্ছা, chronic condition resulting from inappropriate mucosal immune activation, এটা কিভাবে পার্সিউ করে? এটা সাধারণত একটা ক্রনিক রিল্যাপসিং এবং রেমিটিং একটা কোর্স থাকে, অর্থাৎ বারবার ভালো হয় এবং বারবার খারাপ হয়, এরকম একটা ফিচার থাকে। কি কি আছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ? দুইটা, আলসারেটিভ কোলাইটিস আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। এই ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিসে একটা ডিস্টিংশন থাকে, মানে একটা ক্রুশাল ডিস্টিংশন। সেটা কি? সেটা হচ্ছে ক্রনস ডিজিজ সাধারণত মাউথ টু এনাস সবকিছু এফেক্টেড হয় এক্সেপ্ট রেকটাম, কিন্তু আমাদের আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে অনলি রেকটাম ইনভলভড হয়, বুঝছো? মানে পুরোপুরি এই এলিমেন্টারি ট্র্যাক্টটা ইনভলভড হয় না। আচ্ছা, এবারে সে আমরা পার্থক্যটা ভাই কয়েকটা পয়েন্ট আকারে বলবো। তোমরা যদি নোট বই বা গাইড ফলো করে থাকো তাহলে ওইখানে কিন্তু ঠিকমতো পার্থক্যটা দেওয়া নেই। ভাই যে পয়েন্টগুলো বলতেছি ওগুলো একটু নোট করে নাও খাতায়। আচ্ছা, প্রথমে যে 3টে ভাই পয়েন্ট বলবো সেগুলো হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে সাইন এন্ড সিম্পটমস অফ দ্য ডিজিজ, আর একটা হচ্ছে লেশন। তো লোকেশন যদি আমরা বলি ক্রস ডিজিজের ক্ষেত্রে সেটা হচ্ছে মাউথ টু এনাস উইথ রেক্টাল স্পেয়ারিং। আমরা যদি আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে লোকেশনটা বলি তাহলে সেটা কি? সেটা হচ্ছে রেকটাম, ফার্স্টে রেকটাম ইনভলভড হবে, তারপরে কি করবে? আপওয়ার্ডস কলনের দিকে ইনভলভড হতে থাকবে, বুঝছো? আচ্ছা, এরপরে আসো সাইন এন্ড সিম্পটমস অফ দ্য লেশন। সাধারণত ক্রস ডিজিজের ক্ষেত্রে রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইন থাকে, নন ব্লাডি ডায়রিয়া থাকে। আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে লেফট লোয়ার কোয়াড্রেন্ট পেইন থাকে এবং ব্লাডি ডায়রিয়া থাকে। তো ওইটাতে ছিল নন ব্লাডি ডায়রিয়া, এটাতে হচ্ছে ব্লাডি ডায়রিয়া। এবার আসো লেশন। ক্রস ডিজিজের ক্ষেত্রে যে লেশন হয় সেটা কিন্তু ডিসকন্টিনিউয়াস লেশন হয়, সেটাকে আমরা বলেছি স্কিপ লেশন। অর্থাৎ একটা থাকবে নর্মাল মিউকোসা, হেলদি মিউকোসা, তারপর থাকবে হচ্ছে ক্রস ডিজিজ যে এফেক্টেড পার্টটা সেটা হচ্ছে থাকবে। এই কারণে আমরা বলি স্কিপ লেশন, নর্মাল এফেক্টেড, নর্মাল এফেক্টেড। কিন্তু আলসারেটিস কোলাইটিসের ক্ষেত্রে মিউকোসাটা কিন্তু একেবারে কন্টিনিউয়াস ইনভলভমেন্ট থাকবে, এখানে কিন্তু কোনো স্কেপ লেশন নাই। তাহলে প্রথম 3টে পয়েন্ট ছিল কি? লোকেশন, সাইন এন্ড সিম্পটমস, তারপরটা হচ্ছে লেশন। এবার আমরা 4টা পয়েন্ট একসাথে শিখবো। সেগুলো কি কি? এটা হচ্ছে থিকনেস, গ্রস এপিয়ারেন্স, তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ, আর একটা হচ্ছে রেডিওলজি। থিকনেসটা কি? ক্রস ডিজিজের ক্ষেত্রে সাধারণত ফুল থিকনেস ইনভলভড হয়, কিন্তু আলসারেটিভ কোলাইটিসে মিউকোজা এবং সাবমিউকোজা ইনভলভড হয়। যদি আমরা ক্রস ডিজিজের গ্রস এপিয়ারেন্সটা বলি তাহলে এখানে কি থাকবে? কবল স্টোন মিউকোসা থাকবে, ক্রিপিং ফ্যাট থাকবে। কিন্তু আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সেই গ্রস এপিয়ারেন্সটা হবে সিউডোপলি ফর্মেশন এবং হস্ট্রেশন যেটা থাকে সেটা লস হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা মাইক্রোস্কোপিক ভিউতে। মাইক্রোস্কোপিক ভিউর ক্ষেত্রে ক্রস ডিজিজে থাকবে হচ্ছে নন কেজিয়েটিং গ্রানুলোমা, আর আলসারেটিভ কোলাইটিসে কি থাকবে? ক্রিপ্ট অ্যাবসেস থাকবে। আচ্ছা, যদি আমরা রেডিওলজি বলি ক্রস ডিজিজের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে স্ট্রিং সাইন, ভেরি ন্যারো লুমেন, স্ট্রিং সাইন। আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কি পাবো? লেড পাইপ সাইন, যেহেতু হস্ট্রেশন গুলা লস হয়ে গেছে এই কারণে আমরা পাবো লেড পাইপ সাইন।
আচ্ছা। একটু আগে ভাইয়া কিন্তু বলে আসছি যে Crohn's ডিজিজে আলসার কি হয়? নন ক্যাজিয়েটিং গ্রানুলোমা হয়। তখনই কিন্তু স্যাররা প্রশ্ন করবে, অনেক সময় ভাইবাতে জিজ্ঞাসা করে যে, "তাহলে টিউবারকুলোসিসে যে গ্রানুলোমা হয় সেটা কি?" টিউবারকুলোসিসে গ্রানুলোমাটা হচ্ছে ক্যাজিয়েটিং গ্রানুলোমা। এটা কিন্তু একটু ডিফারেন্স থাকলে মনে রেখো যে টিবিতে কোন ধরনের গ্রানুলোমা ফরমেশন হচ্ছে, আর Crohn's ডিজিজে বা ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজে কোন ধরনের গ্রানুলোমা ফরমেশন হচ্ছে। ঠিক আছে। আমরা পরের পার্থক্যের দিকে যাই। আচ্ছা তাহলে ৫ টা ভাই ৩ টা পার্থক্য বললাম। পরে ভাইয়া ৪ টা পয়েন্ট বললাম। এরপরে ভাই আরো কয়েকটা পয়েন্ট বলতেছি। যেমন কমপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন, তারপর স্মোকিং কি ঝুঁকি বাড়ায় না কমায়? পরটা হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে কি কমপ্লিকেশন? মেল অ্যাবসর্পশন, তারপর হচ্ছে তোমার গলস্টোন ফরমেশন, ফিস্চুলা ফরমেশন, তারপর হচ্ছে এগুলো হচ্ছে Crohn's ডিজিজের ক্ষেত্রে। আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কি কমপ্লিকেশন হতে পারে? কলোরেক্টাল কার্সিনোমা ফরমেশন হতে পারে, মেগাকোলন ফরমেশন হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, অর্থাৎ Crohn's ডিজিজের ক্ষেত্রে কি অ্যাসোসিয়েশন, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কি অ্যাসোসিয়েশন। Crohn's ডিজিজের ক্ষেত্রে যে অ্যাসোসিয়েটেড থাকে সেগুলো হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপর হচ্ছে এরিথেমা নোডোজাম, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। আর হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে কি থাকে? আলসারেটিভ কোলাইটিসে সাধারণত থাকে হচ্ছে প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, আর হচ্ছে মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস, শার্গস্ট্রাস সিনড্রোম। লাস্টে যে ২ টা ভাইয়া বললাম, এগুলো হচ্ছে ওই যে আমরা ১ম দিন ক্লাসে পড়ে আসছিলাম পিয়াঙ্কা, সিয়াঙ্কা। পিয়াঙ্কা হচ্ছে এগুলা যে মাইক্রোস্কোপিক পলিএনজাইটিস আর শার্গস্ট্রাস সিনড্রোম। আচ্ছা, এবার আসি আমরা স্মোকিং। স্মোকিং কোনটার ঝুঁকি বাড়ায়? স্মোকিং সাধারণত আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে ঝুঁকিটা কমায় দেয়। আর Crohn's ডিজিজের ক্ষেত্রে ঝুঁকিটা বাড়ায়। অর্থাৎ স্মোকিং increases the risk in case of Crohn's disease আর decreases the risk, অথবা এক্স স্মোকার যদি হয় কেউ, তাহলে কিন্তু আলসারেটিভ কোলাইটিস হতে পারে। আচ্ছা, এবার আসি আমরা ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, তারপর হচ্ছে এজাথিওপ্রিন, তারপর হচ্ছে মেথোট্রেক্সেট। এই ৩ টা কার ক্ষেত্রে? এই ৩ টা হচ্ছে Crohn's ডিজিজের ক্ষেত্রে। আর হচ্ছে আমাদের একটা কি ছিল? আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে হচ্ছে এজাথিওপ্রিন, না শুরুতেই আমরা বলব হচ্ছে 5 অ্যামিনোস্যালিসাইলিক অ্যাসিড। তারপরে আমরা এজাথিওপ্রিন, মেথোট্রেক্সেট বলব। অর্থাৎ ২ ক্ষেত্রে কিন্তু এজাথিওপ্রিন, মেথোট্রেক্সেট কমন। কিন্তু Crohn's ডিজিজের ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েডস থাকে, আর হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে 5 অ্যামিনোস্যালিসাইলিক অ্যাসিড থাকে। খেয়াল রেখো কোনটাতে গ্লুকোকর্টিকয়েড ইউজ করব, কোনটাতে 5 অ্যামিনোস্যালিসাইলিক ইউজ করব। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজ। মোটামুটি পার্থক্যটা ভাইয়া যেরকম বলে দিলাম এটাই পইরো, তাহলে কিন্তু যেকোনো ধরনের কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারবা। আচ্ছা, এবার আসি আমরা কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোম কি? কার্সিনয়েড সিনড্রোম হচ্ছে একটা ওয়েল ডিফারেনশিয়েটেড নিউরোএন্ডোক্রাইন টিউমার। এটা সাধারণত ফোরগাটে হতে পারে, মিডগাটে হতে পারে, অর্থাৎ জিআইটি তে মোস্ট কমন। বুঝছো? জিআইটি ছাড়া ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি, তারপর হচ্ছে লাংস, লিভারেও কিন্তু হতে পারে। জিআইটি এর মধ্যে যদি আমরা বলি, জিআইটি এর ক্ষেত্রে টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সে সবচেয়ে বেশি কমন। তাহলে কার্সিনয়েড সিনড্রোম কোথায় হয়? জিআইটি তে হয়, ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রিতে হয়, লাংসে হয়, লিভারে হয়। জিআইটি এর ক্ষেত্রে আবার টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সে সবচেয়ে বেশি কমন। এই কার্সিনয়েড টিউমারটা কিন্তু বিনাইন টিউমার, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে। তাহলে কার্সিনয়েড টিউমারের ফিচার কি? কার্সিনয়েড টিউমারগুলো সাধারণত এক্সেসিভ সেরোটোনিন রিলিজ করে। এই এক্সেসিভ সেরোটোনিন রিলিজ করার কারণে যে সিনড্রোমটা হয় সেটা হচ্ছে সেরোটোনিন সিনড্রোম। সেরোটোনিন সিনড্রোম কি? এখানে কি হয়? কিউটেনিয়াস ভেসোডাইলেটেশন হয়, তারপর হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন বা ব্রঙ্কোস্পাজম হয়, হার্টের ভালভুলার অ্যাবনর্মালিটি হয়, আরেকটা কি হয়? ডায়রিয়া হয়। এই যে ভালভুলার অ্যাবনর্মালিটি হয়, ভালভুলার অ্যাবনর্মালিটি অফ দ্য হার্ট হওয়ার কারণে ধরো ট্রাইকাসপিড রিগার্জিটেশন বা পালমোনারি স্টেনোসিস রাইট সাইডের ক্ষেত্রে আরকি, তাহলে রাইট হার্ট ফেইলিয়ার হতে পারে, যার কারণে টেন্ডার হেপাটোমেগালি এবং ইডিমা ফর্মেশন হতে পারে। বুঝছো? এটাও খেয়াল রাখতে হবে। এই যে এত সব ফিচার বা কার্সিনোড টিউমারটা কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি? সাইপ্রোহেপটাডিন নামক একটা ড্রাগ আছে, যেটা দিলে আমরা কার্সিনোড টিউমারটা ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, এবার আসো কলোরেক্টাল এডিনোকার্সিনোমা। কলোরেক্টাল এডিনোকার্সিনোমার ক্ষেত্রে ২ টা কোয়েশ্চেন ধরা হয়। একটা আসে রিটেনে, আরেকটা হচ্ছে ভাইভাতে ধরা হয়। রিটেনের কোয়েশ্চেনটা কি? যে রিস্ক ফ্যাক্টরস। কলোরেক্টাল এডিনোকার্সিনোমাতে রিস্ক ফ্যাক্টর গুলা কি? কলোরেক্টাল এডিনোকার্সিনোমার ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেটা হচ্ছে বয়স। বয়সটা কত? সাধারণত ৬০ থেকে ৭০ বয়সী মেইলদের হয়ে থাকে। এছাড়া ডায়েটারি কিছু ফ্যাক্টর আছে। যেমন কেউ যদি ডায়েটারি ফাইবার কম খায় কিন্তু রিফাইন্ড কার্বোহাইড্রেট খুব বেশি খায়, আ এছাড়া টোবাকো, তারপর হচ্ছে অ্যালকোহলিজম, তারপর হচ্ছে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, যেমন আমরা একটু আগে দেখে আসছিলাম আলসারেটিভ কোলাইটিস যেটা, এটা কোলোরেক্টাল এডিনোকার্সিনোমা হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া কিছু কমপ্লিকেশন আছে, যেমন হচ্ছে ফ্যামিলিয়াল এডিনোমাটাস পলিপোসিস, তারপর হচ্ছে হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল সিনড্রোম যেটা বা লিঞ্চ সিনড্রোম যেটা, সেটাও কিন্তু আ কোলোরেক্টাল এডিনোকার্সিনোমা তৈরি করতে পারে। আচ্ছা, আরেকটা ভাই যেটা বলছিলাম যে ভাইভাতে যে কোয়েশ্চেনটা করা হয় সেটা হচ্ছে জেনেটিক বেসিস অফ কোলোরেক্টাল এডিনোকার্সিনোমা। অনেক সময় স্যাররা এটা পছন্দ করে। আ
দুইটা জেনেটিক বেসিস স্যাররা পছন্দ করে। একটা হচ্ছে তোমার এমফাইসেমারটা, আর একটা হচ্ছে আজকে যেটা আমরা পড়তেছি কলোরেক্টাল এডিনোকার্সিনোমাটা। আচ্ছা, কলোরেক্টাল এডিনোকার্সিনোমাটা জেনেটিক বেসিসটা রবিনসে একটু কঠিন করে দেওয়া আছে। ভাই কিছু কি পয়েন্টস গুলো বলি, তোমরা ওগুলোই মনে রেখো। প্রথমে যে ভাই যেটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট হিট। আমরা সবাই জানি যে নিওপ্লাসিতে ফার্স্ট হিট বা টু হিট থিওরি বলে একটা কথা আছে। ঠিক তেমনি কলোরেক্টাল এডিনোমা কার্সিনোমার ক্ষেত্রে দুইটা হিট আছে। ফার্স্ট হিট যেটা, সেটা হচ্ছে আমাদের যে টিউমার সাপ্রেসর জিন, এখানে ক্ষেত্রে কি আছে এপিসি জিন যেটা, সেটা মিউটেশন হয়। অর্থাৎ জার্ম লাইন অথবা সোমাটিক মিউটেশন ইন টিউমার সাপ্রেসর জিন। টিউমার সাপ্রেসর জিন কোনটা? এপিসি। সেটা হচ্ছে ফার্স্ট হিট। তাহলে সেকেন্ড হিটটা কি? সেকেন্ড হিট হচ্ছে মিথাইলেশন অ্যাবনর্মালিটিস অথবা ইনঅ্যাক্টিভেশন অফ নরমাল এলিলস, এপিসি। আর একটা হচ্ছে বিটা ক্যাটেনিন। আচ্ছা, ৩ নাম্বার পয়েন্টটা কি? ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রোটো অঙ্কোজিন মিউটেশন। কিছু আমরা জানি যে একটা নিওপ্লাসিয়া বা ক্যান্সার হওয়ার জন্য কি থাকে? কিছু অঙ্কোজিন থাকে। এই যে প্রোটো অঙ্কোজিন আছে এগুলা মিউটেশন ঘটবে। সেটা কোনটা? সেটা হচ্ছে কেরেস। আচ্ছা, এরপরের পয়েন্টটা কি? ৪ নাম্বার পয়েন্টটা হচ্ছে অন্যান্য যে সকল টিউমার সাপ্রেসর জিন আছে ওগুলার কিন্তু এডিশনাল ইনঅ্যাক্টিভেশন ঘটবে। কোনটা? সেটা হচ্ছে TP53। আচ্ছা, ৫ নাম্বার পয়েন্টটা কি? আরো যেগুলা তোমার জিন আছে বা এনজাইম আছে যেগুলো নিউপ্লাসিয়া হওয়ার জন্য দায়ী, এদের মিউটেশন ঘটবে। যেমন টেলোমারেজ। তাহলে প্রথমে ভাবে বললাম ফার্স্ট হিট হিসেবে এপিসি জিনের মিউটেশন। ২ নম্বরে সেকেন্ড হিট হিসেবে ভাবে কি বললাম? যে এর সাথে যে কিছু এলিল থাকে ওগুলোর মিথাইলেশন বা ইনঅ্যাক্টিভেশন। ৩ নম্বরে ভাইয়ে বললাম হচ্ছে প্রোটো-অঙ্কোজিন মিউটেশন কেরাসের। ৪ নম্বরে ভাইয়ে বললাম হচ্ছে অন্যান্য টিউমার সাপ্রেসর জিনের ইনঅ্যাক্টিভেশন যেমন TP53। আর ৫ নম্বরে ভাইয়ে বললাম হচ্ছে অ্যাসোসিয়েটেড যে এনজাইমগুলো যেমন টেলোমারেজ জিনের এক্সপ্রেশনটা চেঞ্জ। সেগুলো হচ্ছে আমাদের কি আ জেনেটিক বেসিস অফ এডিনোকার্সিনোমা। ৫ টা পয়েন্ট খুব সুন্দর করে গড় করে বলে দিও। তাহলে স্যাররা খুবই খুশি। ঠিক আছে। এরপরে আমরা যে কোয়েশ্চেনটা পাবো সেটা হচ্ছে পলিপ। পলিপ গ্যাস্ট্রিক পলিপ হতে পারে আবার ইন্টেস্টিনাল পলিপ হতে পারে। যদি সেটা গ্যাস্ট্রিক পলিপ হয় তাহলে ২ টা কজ ইনফ্লামেটরি, তারপর হচ্ছে হাইপারপ্লাস্টিক। আর যদি ইন্টেস্টিনাল পলিপ হয় তাহলে কিছু কজ কিছু আছে নন নিওপ্লাস্টিক, কিছু আছে নিওপ্লাস্টিক। যদি আমরা নন নিওপ্লাস্টিক বলি তাহলে ইনফ্লামেটরি, হাইপারপ্লাস্টিক, হামাটোমেটাস। হামাটোমেটাসের মধ্যে ২ টা, একটা হচ্ছে জুভেনাইল পলিপ আর একটা হচ্ছে পিউটস জেগার্স পলিপ। আচ্ছা। আর নিওপ্লাস্টিকের মধ্যে আছে টিউবুলাস, তারপর হচ্ছে টিউবুলোভিলাস, আরেকটা হচ্ছে ভিলাস। ভিলাসটা যেটা সেটারই কিন্তু সবচেয়ে বেশি ম্যালিগন্যান্ট পটেনশিয়াল। আচ্ছা, ঠিক আছে গেল। এখন ভাই একটু মানে ডিস্টিংশন করে বলে দিই যে কোনটা কি। আমরা যে একটু আগে পড়ে এসেছিলাম কোলোরেক্টাল এডিনোকার্সিনোমার ক্ষেত্রে যে ফ্যামিলিয়াল এডিনোমেটাস পলিপোসিস, সেটা কিন্তু হচ্ছে স্মল বাওয়েল পলিপ। তারপরে আমরা আরেকটা পড়ে এসেছি এখানে যে পিউটস জেগার পলিপ যেটা, পিউটস জেগার পলিপটা হচ্ছে কলোনিক পলিপ। তাহলে ভাই কিন্তু এখন আলাদা করে বলতেছি কোনটা স্মল বাওয়েল পলিপ কোনটা কলোনিক পলিপ। আচ্ছা, তাহলে তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে শুধু কি পলিপ স্মল বাওয়েল অথবা কোলনেই হয় নাকি জিআইটি তেও হয়? না, জিআইটি তেও বা স্টমাক বা যেটা গ্যাস্ট্রিক পলিপও আছে। গ্যাস্ট্রিক পলিপ কি? একটু কঠিন নাম। তোমরা যদি মানে মনে রাখতে চাও তাহলে মনে রেখো, না রাখলেও সমস্যা নেই। একটা হচ্ছে ক্রংখাইট কানাডা সিনড্রোম আর একটা হচ্ছে কাউডেন্স ডিজিজ। ক্রংখাইট কানাডা সিনড্রোম আর একটা হচ্ছে কাউডেন্স ডিজিজ। এই দুইটা হচ্ছে গ্যাস্ট্রিক পলিপ। ঠিক আছে? আচ্ছা। লাস্টলি যেটা জিআইটি বা এলিমেন্টারি ট্রাক্ট সিস্টেমের যে লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যেটা এটা 50-80% ক্ষেত্রেই সাধারণত অ্যাপেন্ডিক্সের যে লুমিনাল অবস্ট্রাকশন এই কারণে হয়ে থাকে। তাহলে অ্যাপেন্ডিক্সের লুমিনাল অবস্ট্রাকশন কি কারণে হয়? একটা ফিকোলিথ দিয়ে হতে পারে। ফিকোলিথ হচ্ছে আর কিছুই না, ফিকোলিথ হচ্ছে একটা স্টুলের একটা মাস। এটা অনেক সময় কি হয়? স্টোন লাইক হয়ে যায়, বুঝছো? সেটাকে আমরা বলি ফিকোলিথ। ফিকোলিথের আরেকটা নাম আছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিকোলিথ। তাহলে ফিকোলিথ দিয়ে হতে পারে, গল স্টোন দিয়ে হতে পারে। অ্যাপেন্ডিক্স লুমেনের সামনে যদি একটা বিনাইন পলিপ হয়ে যায় সেই কারণেও অ্যাপেন্ডিক্স অবস্ট্রাকশন হতে পারে। আর ৪ নাম্বার যে কজ সেটা একটু মনে রাখতে হবে যে যদি ওয়ার্ম যেটা কোনো ওয়ার্ম যদি থাকে সেটা যদি দলা পাকায় ফেলে। কোন ওয়ার্ম? অক্সিউরিয়াসিস ভার্মিকুলারিস। অক্সিউরিয়াসিস ভার্মিকুলারিস সেটা হচ্ছে আমাদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হওয়ার ৪-৫ টা কজ। আচ্ছা, তাহলে প্যাথোজেনেসিস কি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হওয়ার? যদি লুমেনটা অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে কি হবে? মিউকাস সিক্রেশন বেশি হবে। মিউকাস সিক্রেশন বেশি হলে অ্যাকুমুলেশন হতে থাকবে আস্তে, আস্তে। আচ্ছা, যখন অ্যাকুমুলেশন হলো তখন কি হবে? ইন্ট্রালুমিনাল প্রেশারটা বেড়ে যাবে। ইন্ট্রালুমিনাল প্রেশার বেড়ে গেলে কি হবে? আমাদের যে এখানে যে ভাস্কুলার সিস্টেমটা ওইটা অবস্ট্রাক্টেড ঘটবে, অর্থাৎ ভেনাস কনজেশন হবে, ইসকেমিয়া হবে। এত কিছু পেয়ে কি হবে? মাইক্রোবিয়াল যে প্যাথোজেনেসিস অর্গানিজম গুলো ছিল ওগুলো প্রলিফারেট করতে থাকবে। ফার্দার ইনফ্লামেশন হবে। এই ইনফ্লামেশন হওয়ার কারণে ইনফ্লামেটরি এক্সুডেট ফর্মেশন হবে যেটা ব্লাড সাপ্লাইয়ের আরো এম্বারেসমেন্ট করবে। আচ্ছা, তাহলে ব্লাড সাপ্লাই আরো কমতে কি হবে? আস্তে, আস্তে
অ্যাপেন্ডিক্সে মানে লুমেনটা পুরোপুরি অবস্ট্রাক্টেড হয়ে গেলে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এটা যদি আমরা মানে কি করি যে আইডেন্টিফাই না করি বা আনট্রিটেড রেখে দেই, তাহলে সেটা কিন্তু গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিসও হতে পারে। আচ্ছা, রিটেন অনেক সময় একটা কোয়েশ্চেন আসে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশন, সেগুলো কি কি? কমপ্লিকেশন যদি আমি ভাইয়া বলি, তো বলতে হবে যে অ্যাপেন্ডিকুলার লাম্প, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, তারপর হচ্ছে গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স, তারপর হচ্ছে তোমার হচ্ছে পারফোরেশন হতে পারে, তাই না? বার্স্টিং হতে পারে, সেগুলো হচ্ছে কমপ্লিকেশন। মোটামুটি এগুলোই হচ্ছে এলিমেন্টারি সিস্টেম থেকে। এছাড়াও ২-১ টা শর্ট নোট আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? ওগুলো ভাইয়া বললাম না। ওইটা সাধারণত ক্লিনিক্যাল প্যাথোলজি যখন পড়বা, তখন আরো ভালো করে বুঝতে পারবা। শর্ট নোট হচ্ছে অকাল্ট ব্লাড টেস্ট আরকি, বুঝছো? এটাও সাধারণত জিআইটি রিলেটেড, ক্লিনিক্যাল প্যাথোলজির সময় তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা স্কিন থেকে কি, কি পড়বো? স্কিন থেকে বেশি কোয়েশ্চেন নাই। ভাই যেকোনো সিস্টেমের ক্ষেত্রে ভাই যেরকম বলি যে অবশ্যই ওই সিস্টেমের টিউমারের নামগুলো জানতে হবে। তাহলে যদি আমরা স্কিনের টিউমার এগুলোর নামগুলো শিখি তাহলে সেগুলো কি, কি? আচ্ছা, স্কিনের টিউমার গুলাকে আমরা কয়েকটা ভাগে ক্লাসিফিকেশন করছি। যেমন কিছু বেনাইন এপিথেলিয়াল টিউমার আছে, কিছু আছে প্রি ম্যালিগন্যান্ট লেশন, কিছু আছে এপিথেলিয়াল কার্সিনোমা, কিছু আছে ডার্মিসের কার্সিনোমা মানে ডার্মিসের ম্যালিগন্যান্ট লেশন। আচ্ছা, তাহলে বেনাইন এপিথেলিয়াল লেশন কি, কি আছে? যেমন সেভেরোইক কেরাটোসিস, তারপর হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, তাই না? ফাইব্রোএপিথেলিয়াল পলিপ, এপিথেলিয়াল সিস্ট যেগুলা। আচ্ছা, প্রি ম্যালিগন্যান্ট লেশন কি, কি? প্রি ম্যালিগন্যান্ট লেশন হচ্ছে তোমার অ্যাক্টিনিক কেরাটোসিস, জিওডার্মা পিগমেন্টোসাম, ডিসপ্লাস্টিক নেভি, বাওয়েন্স ডিজিজ, তারপর হচ্ছে লিকোপ্লাকিয়া। এগুলো হচ্ছে আমাদের প্রি ম্যালিগন্যান্ট লেশন। আচ্ছা, তাহলে ম্যালিগন্যান্ট লেশন কি, কি আছে? স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা। আচ্ছা, পরীক্ষায় সাধারণত এই বেসাল সেল কার্সিনোমা যেটা বা রোডেন্ট আলসার যেটা, এটার একটা শর্ট নোট আসে, বুঝছো? তাহলে বেসাল সেল কার্সিনোমা কি? বেসাল সেল কার্সিনোমা হচ্ছে একটা লোকালি ইনভেসিভ টিউমার। স্কিনে ২ টা লোকাল ইনভেসিভ টিউমার আছে। একটা হচ্ছে এই বেসাল সেল কার্সিনোমা, আর একটা হচ্ছে ডার্মাটোফাইব্রোসার্কোমা প্রোটিউবারেন্স। ডার্মাটোফাইব্রোসার্কোমা প্রোটিউবারেন্স। এই ২ টা হচ্ছে লোকাল ইনভেসিভ টিউমার। আচ্ছা, তাহলে বেসাল সেল কার্সিনোমা যেটা, সেটার আরেকটা নাম কি? সেটার আরেকটা নাম হচ্ছে রোডেন্ট আলসার। রোডেন্ট মানে কি? খুঁটে খাওয়া টাইপ। বেসাল সেল কার্সিনোমা যখন অনেক দিন ধরে রয়ে যায় বা খুব অ্যাডভান্সড কেস হয়, তখন কিন্তু এক্সটেন্সিভ বোন লেশন করতে পারে বা ফেসিয়াল যে সাইনাস গুলো ওগুলার ডিস্ট্রাকশন করে ফেলতে পারে। তখন সেটাকে আমরা বলি রোডেন্ট আলসার। বুঝছো? আচ্ছা। এছাড়া বেসাল সেল কার্সিনোমা কোথায় হয়? বেসাল সেল কার্সিনোমা হচ্ছে একটা লাইনের উপরে হয়ে থাকে। সাধারণত ফেসেই হয় একটা লাইন, যেমন অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে ইয়ার লোবিউল। এই লাইনটাকে আমরা বলি অংগ্রেন্স লাইন। এই অংগ্রেন্স লাইনের উপরে সাধারণত বেসাল সেল কার্সিনোমা গুলা হয়ে থাকে। কাদের হয়? সাধারণত যারা হচ্ছে ক্রনিক সান এক্সপোজারে থাকে, পিগমেন্টেড পিউপল, তাদের ক্ষেত্রে বেসাল সেল কার্সিনোমাটা খুবই কমন। এছাড়াও বেসাল সেল যেকোনো আমরা যেমন কার্সিনোমা আলসারের যদি ফাইন্ডিংস আমরা বলি, কিছু আমরা পয়েন্ট আকারে বলতে থাকি, তাই না? যেমন বেসাল সেল কার্সিনোমার এজটা কিরকম? এজটা হচ্ছে রেইজড অ্যান্ড রোলড, তাই না? আচ্ছা, বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে ফ্লোট যেটা সেটা হচ্ছে ডিপ। এখানে সেরোসেঙ্গুইনাস অথবা হেমোরেজিক একটা ডিসচার্জ থাকে। আ বেসাল সেল কার্সিনোমার ক্ষেত্রে যে বেসটা থাকে সে সাধারণত ইনডিউরেটেড হয়। বেসাল সেল কার্সিনোমাতে রেজিওনাল লিম্ফ নোডস গুলো সাধারণত এনলার্জড থাকে। আচ্ছা, তাহলে স্কিনের ক্ষেত্রে সাধারণত এই ২ টা কোয়েশ্চেন পড়লেই হয় যে হোয়াট আর দ্য টিউমারস অফ দ্য স্কিন, হোয়াট আর দ্য প্রি-ম্যালিগন্যান্ট লেশনস অফ স্কিন, হোয়াট আর দ্য ম্যালিগন্যান্ট লেশন অফ স্কিন, তারপর হচ্ছে লোকাল ইনভেসিভ টিউমার গুলা কোনগুলা, আরেকটা হচ্ছে শর্ট নোট যেটা ভাই বললাম যে বেসাল সেল কার্সিনোমা গুলা। ঠিক আছে? উম আমার মনে হয় ভাই সবগুলাই কিছু বলছি। আজকে একটু লেন্দি হয়ে গেছে ক্লাসটা। আর একটা ডিস্টার্বও দিলাম ভাইয়া মাঝখানে নেট ডিস্টার্বেন্সের কারণে। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আজকে তাহলে এটুকুই থাকুক। নেক্সট দিন আমরা আরেকটা ক্লাস নিয়ে দেখা হবে। সেটা হচ্ছে তোমার নেক্সট ক্লাসটা হবে হচ্ছে হেপাটোলজির উপর। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকুক। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ এখানেই।